আছেন চ্যাট বক্সে ডক্টর সজীব ভাইয়া, ওই ভাইয়া ডিএমসি থেকে পাশ করেছেন, আর আমি হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল থেকে পাশ করছি, মানে বরিশাল মেডিকেল কলেজ থেকে পাশ করছি। কেমন? ওকে ওকে, ঠিক আছে, আমি ভিডিওটা অফ করে দেই। আমরা আর কিছুক্ষণের ভিতরে কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করব। কেমন? ওকে। ঠিক আছে, যাই হোক, আমি তাহলে স্ক্রিন শেয়ার শুরু করে দেই। আহ সুফিয়ান ভাই, আমি ক্লাসটা যখন শুরু করব তখন একটু আমাকে নক করবেন। আর সজীব ভাই, আপনি কি কিছু বলবেন? তাহলে একটু ওদেরকে বলবেন। তাহলে শুরু করে দেন নাকি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ওকে সজীব ভাই, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমি শুরু করার অলরেডি একটা ইনস্ট্রাকশন পেয়ে গেছি, সো আমি তোমাদের চ্যাপ্টারটা শুরু করে দিতেছি। এক্সকিউজ মি। ওকে, তাহলে আমি আহ, তোমাদের স্ক্রিন স্লাইড শেয়ারিং শুরু করে দিই। তো আমি ফার্স্টেই বলছি যে আজকে আমরা পড়বো হচ্ছে কোষ এবং কোষের গঠন। কেন এটা ইম্পর্টেন্ট এটা আমাদের বুঝতে হবে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন হয়। আমি বেশি কথায় বাড়াবো না, আমরা একদম সরাসরি ক্লাসে চলে যাব। তাহলে কোষ নিয়ে আমরা আলোচনা করবো। এই 2 বছর তোমরা কোষ সম্পর্কে অনেক কিছু জানো। তো ফার্স্টে আমাদের বলতে হবে কোষ কেন বলা হয়, কারা কোষীয় এবং কারা অকোষীয়। ঠিক আছে, অকোষীয় জীব একটার নাম বলো তো, জীবাণু, যেটা আমরা গত লেকচারে পড়ে আসছি। ঠিক আছে, সেটা ছিল হচ্ছে ভাইরাস। ভাইরাস বাদে যা আছে, যত জীবাণু আছে, ভাইরাস বাদে জীবাণু বা জীব প্রাণী আছে, সবকিছু হচ্ছে কোষ। কোষ তখনই বলবো যখন এদের ভিতরে একটা জিনিস উপস্থিত থাকবে, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম থাকলেই এটাকে বলবো হচ্ছে কোষ। তাহলে কোষে মাস্ট কি থাকতে হবে? প্রোটোপ্লাজম, যেটা এর জীবীয় উপাদান। জীবীয় উপাদান বা সজীবী উপাদান কোষ, এটা ভার্সিটিতে আসে যে কোষকে কেন কোষীয় বলা হয়, তাই না? কেন কোষ বা কোষের জীবীয় উপাদান কি, বা জীব কেন, কোষ কেন একটা জীবীয় গঠন? কারণ এটা প্রোটোপ্লাজম আছে। ওকে, এবারে আসো, এতটুকু বললাম। এবারে কোষের সম্পর্কে কয়েকটা কনফিউজড হওয়ার কিছু কোশ্চেন আছে, এগুলো আসে। সেটা হচ্ছে কোষবিদ্যার জনককে। প্রথম কোষ আবিষ্কার করে হচ্ছে মিস্টার রবার্ট হুক, এটা মনে রাখো, কনফিউশন লাগে। তাহলে কোষ বিদ্যার জনক যদি বলি, একদম প্রথম কোষ আবিষ্কার করে কে? মিস্টার রবার্ট হুক। তাহলে কোষবিদ্যার জনককে হুক। এখন আসো, তখন কিন্তু তিনি এত কাহিনী বলে নাই যে প্রোটোপ্লাজম থাকতেই হবে, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, প্রোটোপ্লাজম থাকলেই যে কোষ জীবীয়, এটা একটু পরে আবিষ্কৃত হয়। যেটা করেন হচ্ছে মিস্টার সোয়ানসন। কে করেন? কার্ল পি সোয়ানসন। তাহলে এটা একটু পরে আবিষ্কৃত হয়, তাই কোষবিদ্যার আধুনিক জনক হচ্ছে মিস্টার সোয়ানসন। তাহলে কোষবিদ্যার আধুনিক জনককে? মিস্টার সোয়ানসন। এবার আমি একটু বলি, আমি যে কথাগুলো লিখে দিব, এই জিনিসগুলো হাসান স্যারের বইয়ের পিছনে সুন্দর মতো একসাথে লিখে রাখবা। ঠিক আছে, নইলে কিন্তু পরে বই দেখে দেখে পড়া সম্ভব না। এবং আমি মনে করি আমার যে লেকচারগুলো তোমরা করবা, বা উদ্ভাসের ভাইদের যে লেকচারগুলো করবা, পিডিএফ হচ্ছে সব থেকে মাস্ট। কারণ তোমরা তো বায়োলজি পড়ো না, শুধু পিডিএফ পড়ে যাবা, দেখবা যে খুব একটা ভালো পরীক্ষা দিয়ে চলে আসবা। ঠিক আছে, তাহলে কি বললাম? কোষ, শুধু কোষবিদ্যার জনক যদি বলি রবার্ট, এরপরে আধুনিক কোষবিদ্যার জনককে মিস্টার সোয়ানসন। তিনিই বলছে যে কোষের ভিতরে প্রোটোপ্লাজম থাকলেই সেটা কোষ, আর প্রোটোপ্লাজম না থাকলে সেটা কোষ নয়। কেমন? যেমন অকোষীয় একটা প্রাণী, একটা জীবাণু কি? ভাইরাস, যেটা আমরা একদম ফার্স্ট গত লেকচারে পড়ে আসছি, যেটার ভিতরে কোনো প্রোটোপ্লাজম নাই। ফর দ্যাট রিজন ভাইরাস কি ছিল? অকোষীয়। ভাইরাসকে কিন্তু আমরা কোষ বলবো না। কোনো প্রোটোপ্লাজম ছিল ভাইরাসে? ছিল না, নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড ছিল। এবারে আসো কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব দিছে বিজ্ঞানী সোয়ান। তাহলে আধুনিক কোষবিদ্যার জনক কে ছিল দেখো তো? সোয়ানসন। এরপরে কোষ তত্ত্বটা প্রদান করছে হচ্ছে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে থিওডর সোয়ান। এই জায়গা থেকেও একটা কনফিউশন লাগে, তাহলে এটাও একসাথে লিখে রাখবে এখানে, যে কোষ তত্ত্ব দেয় বিজ্ঞানী সোয়ানসন। কোষ তত্ত্ব কে দেন? বিজ্ঞানী, সরি, বিজ্ঞানী সোয়ান।
তাহলে একটা সোয়ানসন, একটা সোয়ান, এই দুটো যেন কনফিউশন না লাগে। এই জায়গায় কিন্তু কনফিউশন লাগার একটা জায়গা, এবং ডিইউ জেইউ সব জায়গায় এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন আসে। কেমন? তাহলে এই কনফিউশন গুলা হাসান স্যারের বইয়ের পিছনে সুন্দর মতো লিখে রাখবা। এবারে কোষ তত্ত্ব যে দিল বিজ্ঞানী সোয়ান, তিনি কি বলছে? তিনি বলছেন যে জীবদেহের গাঠনিক, শারীরবৃত্তীয় আর সাংগঠনিক একক হচ্ছে কোষ, তাই না? এটা আমরা ছোটবেলা থেকে সবাই জানি। মৌলিক এককও কোষ, বংশগতির এককও কোষ, তাই না? আর একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হয়, এইটাই সোয়ান বলছে। তাহলে সোয়ান কি দিছে? কোষ তত্ত্ব দিছে। এই জিনিসগুলো সবসময় ক্লিয়ার হইতে হবে। তাহলে আমি ফার্স্ট পোলটা নিয়ে নেই, একটু দেখি তো পারো নাকি। কোষ বিদ্যার জনককে একটু তাড়াতাড়ি আনসার করে দাও। হু ইজ দ্য ফাদার অফ দ্য কোষবিদ্যা? সেলস। ওকে, তাড়াতাড়ি আনসার করো, আশা করি পারবা। আমি কিন্তু অলরেডি তোমাদের করে দিছি, বেশি টাইম নিব না, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে থ্যাঙ্কস, তোমরা 80% কাছাকাছি সঠিক উত্তর দিছো, তাই না? বিদ্যার জনক হচ্ছে মিস্টার হুক, ঠিক আছে? সে কি কোষ আবিষ্কার করছিল? আবার বলতেছি, প্যাচ লাগে, কোষবিদ্যার জনক হুক। এরপরে আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে সোয়ানসন, আর কোষ তত্ত্ব দিছে সোয়ান। আধুনিক কোষ বিদ্যাটা কি? যে প্রোটোপ্লাজম থাকলে কোষ হয়, এটা বলছে সোয়ানসন। আর এরপরে কোষ যে তত্ত্ব দিছে একক, জীবদেহের একক, এটা দিছে মিস্টার সোয়ান। কনফিউশন করা যাবে না। তাহলে যে 20%-এর মতো তোমরা সঠিক উত্তর দাও নাই, তোমরা কই আছো? ঠিক আছে, ক্লাসে কনসেন্ট্রেট করো ভাইয়ারা। আজকের ক্লাসটা করলে দেখবা যে ক্লাসেই পড়া মুখস্থ হয়ে যাবে। ওকে, কোষের প্রকারভেদ আমরা জানি, কোষ দুই প্রকার, দেহকোষ, জনন কোষ। এগুলো দিয়ে বেশি পেঁচাবো না, তোমরা জানো। দেহকোষ হচ্ছে দেহকোষ যেগুলো 2N, সাধারণত উদ্ভিদে কাণ্ড, মূল, পাতায় থাকে। আর জনন কোষ কি? উদাহরণ মাত্র দুইটা, শুক্রাণু আর ডিম্বাণু। এগুলো নিয়ে কোনো পেঁচাপেচি নেই, এগুলো জানো, সোজা জিনিস। সামনে আরো কঠিন কঠিন স্লাইড আছে, যেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম, জনন কোষ বা গ্যামিট। এবার আসো কোষের প্রকারভেদ, এটা খুব ইম্পর্টেন্ট। আদি কোষ বা আদি কোষ আর প্রকৃত কোষ, তাই না? আদি কোষ মানে কি? যে কোষে আদি নিউক্লিয়াস আসবে। তার মানে কি? নিউক্লিয়াসের উপর ভিত্তি করেই আদি কোষ এবং প্রকৃত কোষ আমরা জানতে পারি। ভার্সিটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই। আমি যে যে জিনিসগুলো ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, তোমাদের সেই সেই জিনিসগুলো খুব সুন্দর মতো লিখে দিব। তাহলে আদি কোষ আর প্রকৃত কোষের মেইন পার্থক্য কি? আদি কোষে হচ্ছে নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে না। তার মানে কি? জিনিসটা আদি থাকবে, ঠিক আছে? তাহলে নর্মালি নিউক্লিয়াস কেমন থাকে বলো তো? নর্মালি নিউক্লিয়াস থাকে হচ্ছে, প্রকৃত কোষে কি থাকে? সুগঠিত নিউক্লিয়াস থাকবে, একটা নিউক্লিওলাস থাকবে, চারপাশে কি থাকবে? একটা নিউক্লিয় মেমব্রেন থাকবে, এর ভিতরে নিউক্লিয় প্লাজম থাকবে, এবং এর ভিতরে ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু থাকবে। এইটাই তো একটা নিউক্লিয়াসের গঠন। তো আদি কোষ হচ্ছে সেই সমস্ত কোষ যেগুলোর ভিতরে এই সুগঠিত নিউক্লিয়াসটা থাকে না। তার মানে কি? চারপাশে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকবে না, নিউক্লিওলাস থাকবে না, নিউক্লিয় প্লাজম থাকবে না। তাহলে আদি কোষে কি? সুগঠিত নিউক্লিয়াস নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিয় প্লাজম নাই, নিউক্লিয়াস নাই। আর প্রকৃত কোষে তিনটাই আছে। ক্লিয়ার? এবারে আসো, আরেকটা জিনিস থাকে না, সুগঠিত নিউক্লিয়াস থাকে না, আদি কোষে বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। রাইবোজোম ছাড়া আর কোনো কোষীয় অঙ্গাণু আদিকোষে থাকে না। তার মানে কি? আদিকোষে মাইটোকন্ড্রিয়া নাই। আর প্রকৃত কোষে কি আছে? এটা মনে রাখবা, প্রকৃত কোষে তো সব কোষীয় অঙ্গাণুই থাকবে, মাইটোকন্ড্রিয়া আছে। তাহলে একটু বলো তো, যেটাই মাইটোকন্ড্রিয়া আছে ওটাতে সবাত শোষণ হবে, আর যেটাই মাইটোকন্ড্রিয়া নাই, মাইটোকন্ড্রিয়া কি করে? সবাত শোষণের ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তাই না? এগুলো করে না? কিন্তু যেটা মাইটোকন্ড্রিয়া নাই ওটাতে তো ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম করতে পারবে না। তাহলে ওটাতে কি করবে? ওটাতে অবাত শ্বসন ঘটবে। কোষ বিভাজন কি? আদি কোষে অ্যামাইটোসিস, সরাসরি বিভাজিত হয়ে যায়, দ্বিবিভাজিত হয়ে যায়, একটা কোষ সরাসরি দ্বিবিভাজিত হয়ে যাচ্ছে। আর প্রকৃত কোষ কি বলো? প্রকৃত কোষে মাইটোসিসও ঘটবে, মায়োসিসও ঘটবে, এটা বাচ্চাদের পরে, এটা আমরা সবাই জানি। আদি কোষে কি থাকে? শুধুমাত্র রাইবোজোম থাকবে, কোষীয় অঙ্গাণুর ভিতর অনলি রাইবোজোম থাকবে। প্রকৃত কোষে রাইবোজোম তো থাকবেই, এছাড়া সকল অঙ্গাণু থাকবে, যেমন মাইটোকন্ড্রিয়াও থাকবে, ঠিক আছে? এই জায়গা থেকে কোশ্চেন আসবেই। ডিএনএ, প্রকৃত কোষে কি? ডিএনএটা সূত্রাকার, দেখছো? ক্রোমাটিন তন্তু সূত্রাকার। আর আদি কোষে আমরা দেখছিলাম বৃত্তাকার ডিএনএ কে কি বলে? প্লাজমিড বলে। হ্যাঁ, আগের দিন পড়াইছিলাম না? অথবা যে ভাইরা তোমাদের ক্লাস নিয়েছে পড়াইছিল না, বৃত্তাকার ডিএনএ কে কি বলে? প্লাজমিড বলে। তাহলে আদি কোষের ডিএনএটা বৃত্তাকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে আসো, আদি কোষের একটাই মাত্র উদাহরণ আছে এই সারা দুনিয়ায়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। কি? ব্যাকটেরিয়া, তাই না? ব্যাকটেরিয়া কোন জগতের? মনেরা জগতের। লাস্ট লেকচারের পড়া,
আর প্রকৃত কোষ কি? ব্যাকটেরিয়া ছাড়া যা আছে সব প্রকৃত কোষ। তার মানে উদ্ভিদ বলো, প্রাণী বলো, ছত্রাক বলো, ইস্ট বলো, অ্যামিবা বলো, তাই না? সবকিছু কি? প্রাকৃতিক কোষ। এইটা তোমরা কেন যেন একটা ভুল করো, ভাবো ইস্টও বুঝি আদি কোষ। না, এরা ছোট হইলেও আদি কোষ না। ছত্রাক, শৈবাল এগুলো কি? প্রকৃত কোষ। আদি কোষ শুধুমাত্র ব্যাকটেরিয়া। কিভাবে মনে রাখবা জানো? আদি মানে হচ্ছে ব্যাকডেটেড। দেখো, ব্যাকডেটেড, তাই না? আদি নিউক্লিয়াস ব্যাকডেটেড, বি দিয়ে মনে রাখবা। আদি কোষের উদাহরণ কি? ব্যাকটেরিয়া। টেকনিক জীবনেও ভুলবা না। আদি কোষে এখন মনে রাখো রাইবোজোমটা হচ্ছে 70S প্রকৃতির। এখন দেখো আদি কোষ মানে কি? পুরান ব্যাকডেটেড কোষ, তাহলে এটা একটু কম থাকবে 70S। আর প্রকৃত কোষে হচ্ছে 80S। এটা কি? এটা আমি রাইবোজোম পড়ানোর সময় ব্যাখ্যা করব। এখন কেউ Q&A বক্সেও কোশ্চেনটা করবা না যে 70S কি 80S কি। আমি ব্যাখ্যা করব, বলতেছি ব্যাখ্যা করব। ঠিক আছে? ওকে, তাহলে হয়ে গেল রাইবোজোমের ধরন। তাহলে এই জায়গা থেকে কোশ্চেন আসবেই, মাস্ট, মানে আইসা গেছে মনে করো। ওকে ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এবারে কোষ নিয়ে কিছু সংখ্যার তথ্য জানতেই হবে। উট পাখির ডিম হচ্ছে সব থেকে বড় কোষ, এটা পরীক্ষায় আসে, বারবার আসে ভার্সিটিতে ভাইয়া। সব থেকে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। সব থেকে ছোট কোষের নাম কি? মাইকোপ্লাজমা, এটা আসে। আর নিউরন হচ্ছে সব থেকে লম্বা কোষ। ঠিক আছে? মোটর বা চেস্টীয় নিউরন হচ্ছে সব থেকে লম্বা কোষ। মোটর বা চেস্টীয় নিউরন, এটা নিয়ে আজকে কোনো কোশ্চেনের উত্তর আমরা দিব না Q&A বক্সে অথবা আমি সামনাসামনি। এটার জন্য তোমাদের স্নায়ুতন্ত্র তো আলাদা ক্লাস আছেই মোটর নিউরন বোঝানোর জন্য, তাই না? ওখানে দিব। তাহলে নিউরন বা মোটর নিউরন হচ্ছে সব থেকে লম্বা কোষ। সব থেকে ছোট কোষ কি? মাইকোপ্লাজমা। আর উট পাখির ডিম বড় কোষ। তিনটা থেকেই পরীক্ষায় কোশ্চেন হয়, লম্বা, ছোট, বড়। ছোট মানে কি বলতো? মাইক্রো, এটা মনে রাখবা। তাহলে সব থেকে ছোট কোষ কি? টেকনিক। মাইক্রো, মাইকোপ্লাজমা, মাইক্রো, 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 এভাবে মনে রাখবা। ঠিক আছে? দেখবা যে ক্লাসেই পড়া একদম ছোটস্থ হয়ে যাবে। এবারে আসো, আদর্শ উদ্ভিদ কি কি থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিল থামকে বেঠো, তাই না? মানে হচ্ছে একদম ঠান্ডা হয়ে বসো। এই জিনিসগুলো বুঝতে হবে। দেখো, একটা আদর্শ উদ্ভিদ কোষে কি কি থাকবে ভাইয়া? একটা উদ্ভিদ কোষে জড় বস্তু থাকবে এবং সজীব বস্তু থাকবে বা জীবীয় বস্তু থাকবে। সজীব বস্তুটার নাম কি? প্রোটোপ্লাজম। এইটাই বারবার ডিউতে কোশ্চেন আসে, ভার্সিটিতে কোশ্চেন আসে যে কোষের সজীব বস্তুটা কি বলো? প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম আমরা একটু পরে পড়ি, ফার্স্টে আমরা জড় বস্তু পড়বো। জড় বস্তু দুই টাইপের থাকবে। উদ্ভিদ কোষ যেহেতু কোষ প্রাচীর থাকে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, এটা আমরা সবাই জানি। এছাড়া কিছু কোষস্থ নির্জীব বস্তু থাকে। কোষ প্রাচীরটা কবে পড়ি? পরে পড়ি। ফার্স্টে আমরা কোষস্থ নির্জীব বস্তু পড়বো। কোষস্থ নির্জীব বস্তু কি কি আছে দেখো? সঞ্চিত পদার্থ। আমরা জানি মানুষের দেহে বা উদ্ভিদের দেহে, হ্যাঁ, শর্করা থাকে, আলুর ভিতরে স্টার্চ থাকে না সঞ্চিত, কার্বোহাইড্রেট, প্রোটিন, উদ্ভিদের ভিতরে প্রোটিন সঞ্চিত থাকে, লিপিড। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড তো সঞ্চিত থাকে, এটা মনেই রাখা যায়। পেস্টটা লাগে হচ্ছে এই দুইটায়, বর্জ্য পদার্থ আর নিঃসৃত পদার্থ নিয়ে। দেখো তো, নিঃসৃত পদার্থে আছে পিগমেন্ট, এনজাইম, নেকটার। নেকটার মানে হচ্ছে ভাই মধু, হচ্ছে নিঃসৃত পদার্থ। আর একটা আছে হচ্ছে হরমোন। কি? তাহলে দেখো, নিঃসৃত পদার্থ হচ্ছে পিগমেন্ট, এনজাইম, নেকটার, হরমোন। এগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে এরা নিঃসৃত হয়। কিন্তু বর্জ্য পদার্থের ভিতরে কিছু কিছু আছে দেখলে মনে হয় নিঃসৃত হয়, এইগুলো দিয়ে তোমাদের একটা প্যাচ লাগে। যেমন উদ্দায়ী তেল, অ্যাসিড, তরল তো, কিন্তু নিঃসৃত আর বর্জ্য পদার্থ আলাদাভাবে মুখস্থ করতে হবে। নিঃসৃত পদার্থকে কি? পিগমেন্ট, এনজাইম, নেকটার, মধু। আর বর্জ্য পদার্থ হচ্ছে বাকি যেগুলো আছে, এগুলো তরল হইলেও এগুলো বর্জ্য পদার্থ, মনে থাকা লাগবে। তাহলে আমরা জানি হরমোন নিঃসৃত হয়, এনজাইম নিঃসৃত হয়, মধু বা নেকটার নিঃসৃত হয়, পিগমেন্ট এটাও মনে রাখো নিঃসৃত হয়। মনের একটা উপায় আছে, নিঃসৃত হয়, ঠিক আছে? এটা মনে রাখার একটা উপায় আছে, সেটা হচ্ছে হিস পেন। হিতে কি? এইচে, আমি বেশি দাগাবো না, তাহলে তোমরা প্যাচ লাগাবা। এইচে হরমোন, বাকিগুলো মিলাই নিও। ঠিক আছে? এনে নেকটার, ইতে কি? এনজাইম, তাই না? পিতে পিগমেন্ট, এরা কি? নিঃসৃত পদার্থ। মনে থাকে যেন। এবারে এস দিয়ে মনে রাখবো হচ্ছে সিক্রেশন। নিঃসরণের বাংলা হচ্ছে সিক্রেশন। নিঃসরণের বাংলা কি? সিক্রেশন। তাহলে হিসপেন, এগুলো দিয়ে মনে রাখবে, এগুলো হচ্ছে নিঃসৃত পদার্থ। বাদ বাকিগুলো দেখো তো, হিসপেনের ভিতরে নাই। ট্যানিন বলো, গাম বলো, অ্যাসিড বলো, তেল বলো, এগুলো দেখতে নিঃসৃত পদার্থের মতো হইলেও এরা নিঃসৃত না, বর্জ্য পদার্থ। 101 বার পরীক্ষা, যদি 100টা ভার্সিটিতে পরীক্ষা দাও 200টা ভার্সিটিতে কমন পাবা, মনে রাখবা। ঠিক আছে? এবারে আমরা পড়বো দ্য মাইটি কোষ প্রাচীর। আমরা কোষ ঝিল্লি সবাই জানি, ফ্লুইড মোজাইক মডেল। কোষ প্রাচীর থেকে কোশ্চেন আসে এবং আমরা ধরা খাই। কোষ প্রাচীর কি? শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, এটা খুব সহজ, বাচ্চাদের কোশ্চেন, এগুলো বলার কিছু নাই। আমি দেখাবো কোষ প্রাচীর কিভাবে গঠিত হয়। কোষ প্রাচীরে সাধারণত 3টা স্তর থাকে। ফার্স্টে মধ্যে যে লাল স্তরটা আঁকতেছি, এটার নাম হচ্ছে মধ্য পর্দা। কি?
মধ্যপর্দা। মধ্যপর্দা তৈরি হয় একটা অ্যাসিড দিয়ে, যেটার নাম হচ্ছে পেকটিক অ্যাসিড। মনে রাখবা, এইটাই পরীক্ষা আসে, মধ্যপর্দা কি দিয়ে তৈরি হয়। এরপরে আসো, মধ্যপর্দার পরে একটা প্রাচীর আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। আমরা মজা করব, সমস্যা নেই, ফার্স্ট একটু সিরিয়াস পড়াশোনা করি, দুনিয়ার মজার আলাপ করব আমরা। মধ্যপর্দার পরে আমি যে আড়াআড়ি দাগ দিলাম, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। কি বলো? প্রাথমিক প্রাচীর। কেমন? প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরটাই হচ্ছে মেইন প্রাচীর। তাইলে আমরা আজীবন ছোটবেলা থেকে একটা লাইনে আসছি, কোষ প্রাচীর দুইটা জিনিস নিয়ে গঠিত হয়, দুইটা জিনিস দিয়ে গঠিত হয়, একটা সেলুলোজ আর একটা হেমি সেলুলোজ। তাও কোষ প্রাচীর যদি হেমিসেলুলোজ আর সেলুলোজ দিয়ে গঠিত হয়, এটা একদম ছোটবেলার কোশ্চেন, তাহলে একটু বলো তো এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা বলতেছি আমি? প্রাথমিক প্রাচীর। তাহলে প্রাথমিক প্রাচীর কি দিয়ে গঠিত হবে? সেলুলোজ, হেমিসেলুলোজ, পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, প্রাথমিক প্রাচীর কি দিয়ে? সেলুলোজ আর হেমি সেলুলোজ দিয়ে হচ্ছে প্রাথমিক প্রাচীর গঠিত হবে। শেষ। এরপর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। একটু দেখো তো, সেকেন্ডারি প্রাচীরটা একটু মোটা, এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর একটু মোটা। ছোটবেলা আমরা যখন পড়তাম, দেখতাম না কোষের চারপাশে, স্ক্লেরেনকাইমা কোষের চারপাশে মোটা কোষ প্রাচীরে একটা পদার্থ জমা হয়। সেই পদার্থটার নাম কি মনে আছে? অনেকেরই মনে আছে, লিগনিন, সুবেরিন। তাহলে কোথায় থাকে? সেকেন্ডারি প্রাচীরে থাকে। লিগনিন সেখানেই থাকবে যেটা মোটা, তাই না? তাহলে একটু দেখো তো, সেকেন্ডারি প্রাচীরটা কি আকারে একটু মোটা না? তাহলে সেকেন্ডারি প্রাচীর কি দিয়ে গঠিত হয়? লিগনিন দিয়ে গঠিত হয়। এই কোশ্চেন গুলো পরীক্ষায় আসবেই, মাস্ট। আমি দাগাই দিতেছি। পেকটিক কি? মধ্যপর্দা তৈরি করে। ঠিক আছে। প্রাথমিক প্রাচীর কি কি দিয়ে তৈরি হয়? প্রাথমিক প্রাচীর কি? মেইন প্রাথমিক শিক্ষা কি? মেইন শিক্ষা ব্যবস্থা না? এইটার জন্যই তো, হ্যাঁ, এইটার উন্নয়নেই তো সরকার সব থেকে বেশি কাজ করে। কারণ কি, এটাই মেইন। এটা যদি আমরা আহ পার না হই, আমরা তো পরবর্তী পর্যায়ে যাইতে পারবো না। তাহলে প্রাথমিক প্রাচীর হচ্ছে সব থেকে মেইন প্রাচীর, যেটা মূলত আমরা জানি কোষ প্রাচীরের গঠন, সেলুলোজ, হেমিসেলুলোজ। মধ্যপর্দা পেকটিক অ্যাসিড। সেকেন্ডারি প্রাচীরে থাকে হচ্ছে লিগনিন। ঠিক আছে। আর দেখো, সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট হয়? তিনটা, মোটা হয়, তাই লিগনিন প্রাচীর দিয়ে গঠিত। ছত্রাকের প্রাচীর কাইটিন নির্মিত। দেখো তো, ম্যাক্সিমাম উদ্ভিদ, শৈবাল বলো, এদের প্রাচীর কি? সেলুলোজ নির্মিত। এক্সট্রা আছে এক্সেপশনাল ছত্রাক, যেটার প্রাচীর কাইটিন নির্মিত। হাসান স্যারের বইয়ের পিছনে লিখে রাখো, পরীক্ষায় 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় আসবে, শৈবালের প্রাচীর সেলুলোজ নির্মিত। ঠিক আছে। কিন্তু ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। বই থেকে খুঁজা খুঁজা বাইর হইতে জীবন ধূলিসাৎ হয়ে যায়। হাসান স্যারের বইয়ের পিছনে সুন্দর মতো লিখে রাখবা, মনে থাকে যেন। সকল উদ্ভিদ মেইনলি কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে, শুধু ছত্রাকেরটা কাইটিন। যে কয় যদি 20 জায়গায় পরীক্ষা দাও, 30 জায়গায় পাবা কমন। ওকে, মনে থাকে যেন। ঠিক আছে। তাহলে বুঝাইছি, প্রত্যেকটা জিনিস লাগবে, বুঝাই দিলাম কিন্তু প্রত্যেকটা। ওকে, তাহলে দেখো এখন এটা পড়তে একদম খুব ইজি লাগবে। একটু দেখো তো, মধ্যপর্দা কি ছিল প্রথম একদম, তারপর প্রাথমিক ছিল পরে, আর সেকেন্ডারি তারপরে। মধ্যপর্দা কি? এক স্তর। প্রাথমিক প্রাচীর কি? এক স্তর। সেকেন্ডারি প্রাচীর কি? 3 স্তর। ছবি দেখে মনে রাখো। এটা কি 1 নাম্বার মধ্যপর্দা, দ্বিতীয় কি? প্রাথমিক, 3 নাম্বার কি? সেকেন্ডারি। প্রথম দুইটি কি? এক স্তর বিশিষ্ট। আর সেকেন্ডারি প্রাচীর কি? মধ্যপর্দা আর প্রাথমিক প্রাচীর 1 স্তর বিশিষ্ট, আর সেকেন্ডারি প্রাচীর কি? 3 স্তর বিশিষ্ট। পরীক্ষায় কোশ্চেন আসবেই। এবার একটা মজার জিনিস দেখো, মধ্যপর্দা একদম কন্টিনিউ হয়, এদের ভিতরে কোনো ফাঁকা নাই। দেখছো? দেখছো, একদম সরাসরি লালটা কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউয়েশন আছে। বাট সেকেন্ডারি প্রাচীর এবং প্রাথমিক প্রাচীরের ভিতরে ফাঁকা আছে। এই ফাঁকটাকে বলা হয় পিট পেয়ার বা কূপ এলাকা বা খণ্ডিত অংশ, তাই না? তাহলে মধ্যপর্দায় কোনো পিট পেয়ার নাই, কূপ এলাকা নাই, বা এটা কোনো খণ্ডন নাই, একদম কন্টিনিউয়েশন। কিন্তু বাকিগুলোতে কিন্তু খণ্ডিত, এইটাই এখানে বলছে। ওকে, এটা একটা লেস ইম্পর্টেন্ট কথা, বাট বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এইটা আসবে। আর সব থেকে ইম্পর্টেন্ট এখান থেকে কোনটা কি দিয়ে তৈরি হয়, নইলে কিন্তু লাইফ ফেল হয়ে যাবে। এবারে আসো একটা লাইন, তোমরা হয়তোবা এতক্ষণে কোশ্চেন ইউএনডে তে ঝড় তুলে দিছো। টেলোফেজ পর্যায়ে ফ্রাগমোপ্লাস্ট কর্তৃক মধ্যপর্দার সূচনা ঘটে। এই টেলোফেজ পর্যায়ে ঘটে কখন বলো? কোষ বিভাজনের লাস্ট পর্যায়ে না, মাইটোসিসের লাস্ট? তো একদম লাস্ট পর্যায়ে দুইটা কোষের ভিতরে একটু অভিক্ষেপের মতো অংশ দেখা যায়, ওই অংশটার নাম হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট। এই ফ্রাগমোপ্লাস্টটা থেকেই কি মধ্যপর্দা তৈরি হয়। কারণ মধ্যপর্দা কি, দেখো দুইটা কোষের জন্য একটা আছে, এদিকে এইটা মনে করো একটা কোষ, এইটা মনে করো একটা কোষ, দুইটার জন্য কিন্তু সেম একটা মধ্যপর্দা। মধ্যপর্দা কিন্তু দুইটা কোষের জন্য কমন, তাই না? দেখছো, মধ্যপর্দা কি দুই কোষের জন্য কমন, এই একটা কোষ, এই একটা কোষ। তাহলে একদম কোষ বিভাজনের শেষে
দুইটা কোষ যখন বিভক্ত হয়ে যাবে, একটা কোষ বিভক্ত হয়ে দুইটা কোষ তৈরি হইলো, একদম শেষে এই জায়গাটার নাম ফ্রাগমোপ্লাস্ট, এই জায়গায় মধ্যপর্দা সৃষ্টি হয়। ঠিক আছে, মনে থাকে যেন। ওকে, তাহলে টেলোফেজ পর্যায়ে ফ্রাগমোপ্লাস্টের মধ্যপর্দার সূচনা ঘটে, বুঝাই দিলাম। ওকে, এবারে হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা লাইন লাগবে। সেটা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনের একক হচ্ছে ভাইয়া ক্রিস্টালাইন মাইসেলি। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনের একক কি? এতক্ষণ তো আমরা মোটামুটি গাঠনিক ব্যাপারটা দেখলাম কিভাবে গঠিত হয়। এখন এদেরকে যদি তুমি অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখো, কোষ প্রাচীরের সূক্ষ্মতম গাঠনিক একক হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। ক্রিস্টালাইন মাইসেলি কি দিয়ে গঠিত হবে? কোষ প্রাচীর কি দিয়ে গঠিত হয় একটু আগে বলছিলাম, মনে আছে? সেলুলোজ আর হেমিসেলুলোজ। ওকে, তাহলে সেলুলোজের 1000টা বা 3000টা অণু নিয়ে সেলুলোজ চেইন গঠিত হবে, সেই সেলুলোজ চেইন 100টা মিলিত হয়ে ক্রিস্টালাইন মাইসেলি গঠিত হবে, আর ক্রিস্টালাইন মাইসেলি 20টা মিলিত হয়ে মাইক্রোফাইব্রিল গঠিত হবে, যেটা আলটিমেটলি কোষ প্রাচীর গঠন হবে। এখান থেকে কতটুকু আসে, এটা হচ্ছে কাহিনী। একক হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। কোষ প্রাচীর মেইনলি কি দিয়ে গঠিত হয়? সেলুলোজ হেমিসেলুলোজ দিয়ে। আর ক্রিস্টালাইন মাইসেলি কয়টা মিলিত হয়ে একটা মাইক্রোফাইব্রিল গঠিত করে? 20টা। ঠিক আছে, 1000টা পড়তে গেলে কিন্তু পারবা না, ইম্পর্টেন্ট গুলো পড়ো। তুমি যদি না জানো যে একক ক্রিস্টালাইন মাইসেলি, এইটাই তো পরীক্ষায় আসে। তা কোষ প্রাচীরের একক কি? ক্রিস্টালাইন মাইসেলি। এটা 20টি মিলে হচ্ছে মাইক্রোফাইব্রিল গঠন করে, এরপরে সুতা তৈরি করে, এবং এই যে এরকম করে কোষ প্রাচীর গঠন হয়। আমি দেখাইলাম না, মধ্যপর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর, তারপরে 3টা থাকে সেকেন্ডারি প্রাচীর। এগুলো যদি ভাঙো, একদম ছোট 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 কি পাবে? একক ক্রিস্টালাইন মাইসেলি, যেগুলো তৈরি হয় সেলুলোজ দিয়ে। এই ক্রিস্টালাইন মাইসেলি গুলো আবার অনেকগুলো 20টা মিলিতেও তৈরি হয় মাইক্রোফাইব্রিল। এইগুলোই আলটিমেটলি এই ফাইবার গুলো তৈরি করে বা সুতাগুলো তৈরি করে। এইটাই সূক্ষ্ম গঠন। তাহলে আসবে কি? সেলুলোজ একক ক্রিস্টালাইন মাইসেলি, আর 20টা মিলিত হয়ে মাইক্রোফাইব্রিল গঠিত হয়। ওকে, প্রোটোপ্লাজমের চলন, এইখান থেকে অবজেক্টিভ মাস্ট আসবেই, এ মাস্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রোটোপ্লাজমের চলনটা আমি একটু পড়ি, তারপরে বুঝিয়ে দিব। একটু দেখি আমরা, আমাদের কিন্তু অলরেডি জড় বস্তু শেষ। দেখো তো, কোষস্থ নির্জীব বস্তু শেষ, হিসপেন নিঃসৃত পদার্থ, হরমোন, এনজাইম, নেকটার, পিগমেন্ট, আর এসে কি সিক্রেশন বা নিঃসৃত, আর বাদ বাকিগুলো বর্জ্য পদার্থ, আর কোষ প্রাচীরের গঠন শেষ। এখন আমরা কি পড়বো? প্রোটোপ্লাজম, সজীব বস্তু। তো সজীব জিনিসগুলো বা জীবীয় বস্তুগুলো চলাফেরা করবে না, তাহলে প্রোটোপ্লাজম কি? চলন হবে। প্রোটোপ্লাজমের চলন দুই প্রকার, একমুখী যেটা একদিকে চলন করে, আর বহুমুখী মানে কি? যেটা মনে রাখো 3 দিকে চলন করে। কেন বললাম 3 দিকে, একটু পরে বলতেছি আমি। ঠিক আছে, 3 দিকে চলন করে, ঠিক আছে, আর এরা কি? একদিকে। এবার আসো, যেগুলো একমুখী আবর্তন করে, একমুখী কথা বলে, তাই না? একরোখা, এটা একমুখী দিয়ে মনে রাখবা, একরোখা। একরোখারা কেমন হয় বলতো? ছ্যাঁতছ্যাঁত বেশি করে। ছ্যাঁতছ্যাঁত বেশি করে মানে কি? ছ্যান ছ্যান বেশি করে, কিছু হলে ক্যাত করে উঠে, তাই না? এরকম অনেকেই তো আছে, ফ্রেন্ডসদের ভিতরে আছে, বিশেষ করে মেয়ে ফ্রেন্ডসদের ভিতরে এরকম ছ্যান ছ্যান করা অনেক পাবা। তো যাই হোক, একরোখা যারা হয়, এটা এভাবে মনে রাখতে হবে, যারা একরোখা হয় ওরা কি হয়? ঝাঝালো হয়। ঠিক আছে, ওদের স্বভাবটা একটু ঝাঝালো প্রকৃতির হয়। তাহলে একমুখীর উদাহরণ কি? পাতাঝাজি। টেকনিকটা মনে থাকবে, জীবনে ভুলবা, ভার্সিটিতে বারবার আসে। ঠিক আছে, একমুখী আবর্তনের উদাহরণ কি? পাতাঝাজি, কারণ এরা হচ্ছে একরোখা, একমুখী থেকে একরোখা, ঝাঝালো। আর বহুমুখী আবর্তন মানে কি? দেখো, 3 দিকে আবর্তিত হচ্ছে, মনে রাখো। আসলে 4 দিকেই আবর্তিত হয়, বাট বহুমুখী আমি 3 দিকে কেন বললাম? 3 দিয়ে মনে রাখবা ট্রাই। উদাহরণ হচ্ছে ট্রাডে স্ক্যানশিয়া। ঠিক আছে, দেখো তো, 3 দিকে বহুমুখী মানে কি? 3 দিকে আবর্তিত হয়। ট্রাই দিয়ে মনে রাখবা, উদাহরণ কি? ট্রাডে স্ক্যানশিয়া। মনে থাকবে, এটা হচ্ছে প্রোটোপ্লাজমের জন্য। আমার মনে হয় না আর জীবনে একমুখী আবর্তন আর বহুমুখী আবর্তন ভুল হবে। নেক্সট ক্লাসে যে পরীক্ষা দিবা, দেখবা যে সাই সাই করে সব দাগায় ফেলবা। এবারে আসো, কোষঝিল্লি, প্রোটোপ্লাজমের চলন পড়লাম। এখন প্রোটোপ্লাজম কি কি দিয়ে গঠিত একটু দেখি। প্রোটোপ্লাজম হচ্ছে 3টা জিনিস নিয়ে গঠিত। আমাদের কোষ প্রাচীর পড়া হয়ে গেছে। কোষ প্রাচীরের নিচে একটা বস্তু থাকে, ওটার নাম হচ্ছে কোষ ঝিল্লি। প্রোটোপ্লাজম 3টা সজীব বস্তু নিয়ে গঠিত, বা 3টা সজীব বস্তু আছে। একটা কোষ ঝিল্লি, আর হচ্ছে সাইটোপ্লাজম, আর হচ্ছে নিউক্লিয়াস। ব্যাপারটা খুব ইজি। এটা মনে করো একটা কোষ, কোষের চারপাশে মনে করো কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীরের ঠিক নিচে পাতলা একটা কোষ ঝিল্লি আছে। ওকে, এর ভিতরে কি আছে? সাইটোপ্লাজম। ঠিক আছে, এবং কি আছে? একটা নিউক্লিয়াস আছে ভিতরে। ঠিক আছে, এরকম নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা একটু বড় আর কি। যাই হোক, এটা হচ্ছে কোষ। এই সাইটোপ্লাজমের ভিতর কি থাকতে পারে? প্লাস্টিড থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, রাইবোজোম থাকতে পারে,
গলজি বডি থাকতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে না? তাহলে প্রোটোপ্লাজমকে ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এই যে কোষ ঝিল্লি, আরেকটা হচ্ছে এই সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভিতর কি থাকে? অনেক সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, প্লাস্টিড। আরেকটা কি থাকবে? নিউক্লিয়াস। ওকে? তাহলে আমরা কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াস একটু পরে পড়ি। আমরা ফার্স্টে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো পড়ে ফেলাই। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আমি কি বলছি? সাইটোপ্লাজমে যে ছোট, ছোট অঙ্গাণু থাকে। কি, কি থাকতে পারে বললাম? মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, প্লাস্টিড, ভ্যাকিউল, ভেসিকল, পারক্সিজম, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস, রাইবোসোম, প্রোটিওসোম, সেন্ট্রিওল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখান থেকে যে কোশ্চেনটা আসে, ঝিল্লিবদ্ধ সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর উদাহরণ পড়তে হবে, ঝিল্লিবিহীনগুলো পড়তে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই। সব থেকে মজার কথা, এখান থেকে কোশ্চেন আসে, আজীবন লাগবে। তুমি যদি ঢাকা ভার্সিটিতে চান্স পাও, মনে করো মাইক্রোবায়োলজিতে চান্স পাইলা, আসবে তোমার মাস্টার্সে আসবে, তোমার বিএসসি তে আসবে। তুমি মেডিকেল বা ডেন্টালে চান্স পাইলা, তোমার এমবিবিএস এ আসবে, তোমার বিডিএস এ আসবে। তুমি সিপিএস পরীক্ষা দিতে চাও, তাও আসবে। এবারে মজার কথা শোনো, আমি লাস্ট 38তম বিসিএস এ তোমাদের দুয়াতে আহ ক্যাডার হিসেবে সুপারিশকৃত হয়েছি। তো আমাকে ভাইভাতে জিজ্ঞেস করছিল কয়েকটা ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণুর নাম বলতো। এটা আমাদের ফার্স্ট গার্লকেও জিজ্ঞেস করছিল, বাট ফার্স্ট গার্ল এটা পারে নাই। কারণ কি বলতো, ওরা অত উদ্ভাসের টিচার না। ও পারবে? ও পারে নাই। বাট মানে আমি পারছিলাম, এবং সব ক্রেডিট কাদের বলো? স্টুডেন্টদের। কারণ তোমাদের পড়াই মাথায় থাকে শেষ। এবারে আসো, তোমরাও জীবনে তোমাদের ভাই পারে, তোমরা কি ভুলবা? কখনোই ভুলবা না। তাহলে ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণুগুলোর নাম একদম মুখস্থ হয়ে যাবে। আমি একটা কবিতা দিয়ে দিই, ঠিক আছে? ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণুগুলোর নাম, সেটা হচ্ছে মামারা, প্রতি সেকেন্ডেই ইমোশনাল। ঠিক আছে? এরা কি ঝিল্লিবিহীন? তাহলে ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণুগুলোর নাম যদি পড়তে পারো, তাহলে বাদ বাকি সবগুলো কি ঝিল্লি। মাতে কি দেখো তো? মাইক্রোফিলামেন্ট। আরেকটা মাতে কি? মাইক্রোটিউবিউলস। প্রতিতে কি? প্রোটিওসোম। সেকেন্ডের সেতে কি দেখো? সেন্ট্রিওল। ইমোশনালি কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। মামারা রাতে কি? রাইবোজোম। ঠিক আছে? তাহলে অল্প না? তাহলে মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল, এগুলো জানলে ঝিল্লিবিহীন আজীবন আসবে। তুমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দাও, মেডিকেলে পরীক্ষা দাও, ডেন্টালে পরীক্ষা দাও, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও, এফগ্রিতে পরীক্ষা দাও, বুড়া হয়ে পরীক্ষা দাও, বিসিএস দাও, ভাইবা দাও, এফসিপিএস দাও, এমএস দাও, এমডি দাও, সবগুলোতে আসবে। ওকে? আপাতত এই লেভেলে তো জানতে হবে। তাহলে মামারা প্রতি সেকেন্ডে। আর বাদ বাকি যেগুলো আছে সবগুলো ঝিল্লিবদ্ধ। আমরা ছোটবেলা পড়ছি না, মাইটোকন্ড্রিয়াতে ঝিল্লি থাকে দ্বিস্তরী বিশিষ্ট, তাই না? তারপরে তোমার আরো যেগুলো আছে প্লাস্টিডে দ্বিস্তরী বিশিষ্ট থাকে, সবগুলোতেই আছে। ইভেন নিউক্লিয়াসেও আছে দ্বিস্তরী বিশিষ্ট ঝিল্লি। মনে থাকবে? ওকে, আশা করি মনে থাকবে। তাহলে আমাকে একটু চ্যাটে লিখে দাঁড়াও, আমাকে একজন জানাও তো, রাইবোজোম এরা কি ঝিল্লিবদ্ধ না ঝিল্লিবিহীন? তাহলে আমি বুঝবো কাহিনী। না, ভেরি গুড। নবনীতা, মেহেদি, রাইসা, অবন্তী, দিশি, তাকি, নাইম, পুষ্পিতা, আসাদ, জায়েদ, সিয়াম, সাহিল, শাকিল। ওকে ওকে ওকে, সবাই বন্ধ করে দাও, নাহলে কিন্তু ই করবে, হ্যাং করবে। আর চ্যাটে আনসার করো না। ওকে, থ্যাঙ্কস এ লট। তাহলে বোঝা গেছে। তাহলে এগুলো হচ্ছে ঝিল্লিবিহীন, মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল। আমি ক্লাস করার পরে 5 মিনিটের ভিতর পিডিএফ পড়ে পেয়ে যাবা, এবং রাতে বেলা খুব সুন্দর মতো এটা পড়ে ফেলবা। কারণ পরে আর পড়া হয় না। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এর কোচিং করো, এত ইজি না বায়োলজি পড়ার টাইম বের করা, তাই না? তাই প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে। এবং যতটুকু আসে আমি অতটুকুই বলে দিব ভার্সিটিতে। প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি আমরা জানি ছোটবেলা থেকে, এটার যে মডেলটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তাহলে ফ্লুইড মোজাইক মডেল কার? প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির। এইটাই পরীক্ষায় আসে। এটা আবিষ্কার করে কে? মিস্টার সিঙ্গার আর নিকলসন। বাদ বাকি যেগুলো আছে এগুলো লেস ইম্পর্টেন্ট, পড়বা না পড়লে না পড়বে, এগুলো বোঝানোর কিছু নেই, মুখস্থ করতে হবে। ঠিক আছে? তাহলে ফ্লুইড মোজাইক মডেল কে আবিষ্কার করে? মিস্টার সিঙ্গার অ্যান্ড নিকলসন। বাদ বাকিগুলো লেস ইম্পর্টেন্ট। আর এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা ভার্সিটিতে আসছে তাই লিখে দিলাম। আবিষ্কারের সালটাও যদি পড়তে পারো খুব ভালো। তাহলে কোষ ঝিল্লির ফ্লুইড মডেল কে আবিষ্কার করছে? মিস্টার সিঙ্গাল আর মিস্টার নিকলসন। আসবে। এবার আসো, ফ্লুইড মোজাইক মডেল থেকে কি কি কোশ্চেন আসে অলরেডি তোমাদের একদম ব্যাখ্যা সহকারে বলে দিব, যাতে এ জীবনেও আর ভুল না হয়। আমরা জানি দুইটা ফসফোলিপিড বাইলেয়ার থাকে, তাই না? ফসফোলিপিড বাইলেয়ার দেখো, লিপিড বাইলেয়ার বা ফসফো লিপিড বাইলেয়ার মানে কি? বাই মানে দুই, মানে ফসফোলিপিডের দুইটা স্তর থাকে, দেখছো? দেখছো? আর কি থাকে বলো তো? বিভিন্ন টাইপের প্রোটিন থাকে, আমরা জানি। এই যে দেখো, এই নীলগুলো হচ্ছে প্রোটিন। এই একটা প্রোটিন আছে, এই একটা প্রোটিন আছে,
এই যে নীলগুলো হচ্ছে প্রোটিন, এই একটা প্রোটিন আছে, ঠিক আছে। তাহলে এদের কি থাকে? ফসফোলিপিড বাইলেয়ার থাকে, এদের বিভিন্ন টাইপের প্রোটিন থাকে, আর কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেট হিসেবে এদের থাকে হচ্ছে গ্লাইকোজেন। কার্বোহাইড্রেট হিসেবে কি থাকে বলো? গ্লাইকোজেন থাকে। তো আমি একটা একটা করে তোমাদের একটু বুঝাই। ফসফোলিপিড বাইলে, ফসফোলিপিডের দুই স্তর। এই যে দেখো তো, আমি একটার মাথা আঁকি। এই যে ফসফোলিপিডের পোলার মাথা একটা, আর দুই অণু নন পোলার বা অপোলার ফ্যাটি অ্যাসিড লেজ। ফসফোলিপিডের কি বাইলেয়ার, এরকম অসংখ্য অণু দিয়ে গঠিত থাকে, এটা ফসফোলিপিড বাইলেয়ার থাকে। আর কি থাকে বললাম? বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। প্রোটিন থাকে সাধারণত তিন প্রকারের। একটা হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন, যেটা একদম পুরাপুরি থাকে, বা ইন্টিগ্রাল প্রোটিন, যেটা একদম দুই জুড়ে থাকে। পেরিফেরি মানে কি জানো? বাইরের দিকে। পেরিফেরি মানে কি? বাইরের দিকে। দেখো তো এই প্রোটিন কোথায় থাকে? বাইরের দিকে আছে, তাই না? আরেক ধরনের প্রোটিন থাকে, সেটা হচ্ছে চ্যানেল প্রোটিন, যেটা হচ্ছে এই যে তোমার কোষ ঝিল্লির ভিতরে আর বাইরে বিভিন্ন ধরনের আয়ন আদান প্রদান করে। কি থাকে? চ্যানেল প্রোটিন থাকে, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম? অন্তর্নিহিত প্রোটিন, পেরিফেরাল প্রোটিন অথবা চ্যানেল প্রোটিন থাকে, এভাবে আমরা মনে রাখতে পারি। এখন কি আসে দেখো? গ্লাইকোজেন। এই গ্লাইকোজেন থেকে ভাবে কোশ্চেন আসে। গ্লাইকোজেন দুই ভাবে থাকতে পারে। এই যে দেখো, এইগুলো হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেনের আকৃতি সাধারণত এরকম হয়, ওয়াই এর আক্রমণের মধ্যে দেখছো, এই যে এই সবুজটা, এটা, এগুলো হচ্ছে গ্লাইকোজ, ঠিক আছে, বা কার্বোহাইড্রেট। ওকে। গ্লাইকোজেন দুই ভাবে থাকতে পারে। একটা হচ্ছে, এগুলো কি বলতো? এটা কি? এই হলুদের মাথাগুলো কি? এগুলো তো ফসফোলিপিড, মানে হচ্ছে লিপিড। এগুলো কি? লিপিড। তাহলে লিপিডের সাথে থাকতে পারে। দেখছো, এটা কি লিপিডের সাথে আছে না? দেখো তো, এই যে আমি হলুদটাকে লাল করে দিলাম। লিপিডের কি? এটা কি? পোলার ফসফেট মাথা, তাই না? লিপিডে, ফসফোলিপিডে পোলার ফসফেট মাথা। তা লিপিডের সাথে যদি যুক্ত থাকে, ওদেরকে বলবো হচ্ছে গ্লাইকোলিপিড, ঠিক আছে। আবার দেখো তো, এই যে একটা প্রোটিন, প্রোটিনের সাথে যদি যুক্ত থাকে, ওদের বলবো গ্লাইকোপ্রোটিন। এবং গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে আমরা বলবো হচ্ছে গ্লাইকো ক্যালিক্স। পরীক্ষায় বারবার কোশ্চেন আসে, গ্লাইকো ক্যালিক্স বলো, গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড যদি থাকে। তাহলে আলটিমেটলি দেখো তো, ফ্লুইড মোজাইক মডেলে আমরা কি কি পাবো? প্রথম থেকে আসি, ফসফোলিপিড বাইলেয়ার, যেটার ভিতরে একটা পোলার ফসফেট মাথা থাকবে, ফ্যাটি অ্যাসিড লেজ থাকবে, ঠিক আছে। ওকে। আর কি থাকবে? বিভিন্ন ধরনের প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, চ্যানেল প্রোটিন, যেটা হচ্ছে গিয়া তোমার মানে বিভিন্ন ধরনের আয়ন, পানি আদান প্রদান করবে। আর কি থাকবে? গ্লাইকোজেন বা কার্বোহাইড্রেট। এই গ্লাইকোজেন কি এক ধরনের কার্বোহাইড্রেট না? এক ধরনের শর্করা তো, কার্বোহাইড্রেট। এই গ্লাইকোজেন দুই ভাবে থাকতে পারে। গ্লাইকোজেন যদি লিপিডের সাথে থাকে, বা ফসফোলিপিডের ওই ফসফেট মাথা, ফসফোলিপিড কি কি দিয়ে গঠিত? ফসফেট, এই যে এক অণু পোলার ফসফেট মাথা, আর দুই অণু ফ্যাটি অ্যাসিড লেজ। ফ্যাটি অ্যাসিড লেজটাই তো লিপিড। তাহলে ফসফেটের মাথার সাথে যদি গ্লাইকোজেন থাকে, এটার নাম গ্লাইকোলিপিড। লিপিডের সাথে গ্লাইকোজেন থাকে, লিপিড। আর প্রোটিনগুলোর সাথে যদি থাকে, গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোক্যালিক্স ভাঙলে আমরা পাই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন। ভার্সিটিতে কয়বার যে আসছে এর কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে। এটা মনে রাখার জন্য তোমাদের একটা সুন্দর কবিতা দেই, যে কি কি দিয়ে ফ্লুইড মোজাইক মডেল গঠিত, তাহলে দেখবা যে জীবনেও ভুলবা না। সেটা হচ্ছে, ফাঁসিয়ে কই গেলি ম্যাম, ঠিক আছে। ফাঁসিয়ে কই গেলেন ম্যাম। মনে করো যে একজন ম্যাম ছিল তোমাদের, সে হচ্ছে তোমাদের সিলেবাস না কমপ্লিট করে ভাইগে গেছে, ঠিক আছে। ফাঁসিয়ে কই গেলেন ম্যাম। হ্যাঁ, ম্যাম যেহেতু, কোনো ধরনের বাজে কথা বলা যাবে না, ঠিক আছে, আপনি করে বলতে হবে। তাহলে ফাঁসিয়েতে কি হবে? ফসফোলিপিড বাইলেয়ার। গেলেনে কি হবে? গেলেন গ্লাইকো ক্যালিক্স। ওকে, গ্লাইকো ক্যালিক্স। ওকে। ওকে, গেলেন ম্যাম। কইতে কি হবে দেখো তো, একটা জিনিস বলি নেই এতক্ষণ, কোলেস্টেরল। কইতে কি হবে? কোলেস্টেরল। আমি একটু এদিক থেকে দাগাই আনি। এদের কিন্তু কোলেস্টেরলও থাকতে পারে। কোলেস্টেরল কি? এক ধরনের লিপিড। ওকে, স্নেহ জাতীয় পদার্থ। যখন আমরা সেল কেমিস্ট্রি পড়বো, কোষ রসায়ন, তখন পড়বো। তাহলে ফাঁসিয়ে কই গেলেন ম্যাম। আর প্রোটিন তো আমরা জানি, প্রোটিন আর বলার দরকার নেই, কবিতার ভিতরে প্রোটিন নাই। বলতে পারো মেমব্রেন প্রোটিন, তাই না? এগুলো মেমব্রেন প্রোটিন, মানে হচ্ছে ঝিল্লির ভিতরে যে প্রোটিন গুলো থাকে। ম্যামে হচ্ছে মেমব্রেন প্রোটিন। মেমব্রেন মানে কি? ঝিল্লি। ঝিল্লির ভিতরে অল প্রোটিন হচ্ছে গিয়ে মেমব্রেন প্রোটিন, ঠিক আছে। তাহলে এতটুকু মনে রাখবা। ওকে, জীবনেও ভুল হবে না। ওকে, তাহলে আমি চ্যাট বক্সে একটা আনসার নিব। সেটা হচ্ছে, গ্লাইকোক্যালিক্স কি কি দিয়ে গঠিত হয়? একটু চ্যাট বক্সে 3-4 জন আনসার করো, বেশি না।
হয়েছে সবাই পারছে থ্যাঙ্কস এ লট, সবাই সবাই অফ করো, সবাই অফ করো। ফাইজা, দিয়া, মিরাজ, রিয়াজুল, বাদল, আমি, ব্রত, হেনা, শৈলী, দীপ্ত, থ্যাঙ্কস এ লট ভাইয়া, তোমরা বুঝতে পারতেছো, রেসপন্স করতেছো, দ্যাটস ইট, এটাই আমার প্রাপ্য। ওকে ভাইয়া আপনি কি খাচ্ছেন? কিসমিস খাচ্ছি, ঠিক আছে। কিসমিস অনেক মজার একটা খাবার, তাই কিসমিস খাইতেছি। মানে কি কান, সব শুনে এরা। আচ্ছা, কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থাগুলো একটু তোমাদের দেখাই, সরি। সেটা হচ্ছে মাইক্রোভিলাই, অভিক্ষেপ। এই যে যে কোষ ঝিল্লি, তাই না, এদের তল বৃদ্ধির জন্য, মনে করো কোষ ঝিল্লি তল বৃদ্ধির জন্য এরকম অভিক্ষেপ থাকতে পারে। অভিক্ষেপ থাকলে এটাকে বলা হয় মাইক্রোভিলাই, এতটুকু জানলেই হবে। ফ্যাগোসাইট ভেসিকল, কোষ ঝিল্লি, মনে করো এটা কোষ ঝিল্লি, তোমার প্রতিরক্ষা চ্যাপ্টারটা যদি পড়ো, আমরা দেখবো ফ্যাগোসাইটোসিস করে কোষ অনেক সময়, তাই না, শ্বেত রক্তকণিকা। ফ্যাগোসাইটোসিস মানে কি? জীবাণু খেয়ে ফেলা। তখন এই কোষ ঝিল্লি যদি কিনা জীবাণু খাওয়ার জন্য একটা ফাঁকা জায়গা তৈরি করে, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল। তাহলে ফ্যাগোসাইটিক ভেসিকল কি? খাদ্য গ্রহণের জন্য বা জীবাণু গ্রহণের জন্য ভেসিকল। তাহলে ফ্যাগোসাইটিক ভেসিকলে কি হবে? খাদ্য গ্রহণে গর্ত করে, ঠিক আছে, কোষ ঝিল্লির হতে পারে। পিনোসাইটিক, পিনো দিয়ে মনে রাখবা পানি। তাহলে পিনোসাইটিক ভেসিকল কি করে? পানি বা অন্য পদার্থ দিয়ে তৈরি তোমার একটা গর্ত, যেটা কোষের ভিতরে নিয়ে নেয়, এরা খায়, তাই না। কোষ ঝিল্লি মনে করো যে চারপাশে স্তর করে এরকম পানির একটা গর্ত তৈরি করলো, কোনাকাইনসাই, ঠিক আছে, অভিক্ষেপের চারপাশে, ওটা হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। তাহলে এগুলো থাকতে পারে। ওকে, ডেজমোজোম, ডেজমোজোম হচ্ছে গিয়া এই যে একটা কোষ ঝিল্লি, ঠিক আছে, এটা সাধারণত প্রাণী কোষে বেশি থাকে, কারণ প্রাণী কোষে তো কোষ প্রাচীর থাকে না। একটা কোষ ঝিল্লি যখন আরেকটা কোষ ঝিল্লির সাথে টাইট আকার আটকে থাকে, একদম টাইট আকারে যদি আটকে থাকে, জায়গাটার নাম হচ্ছে ডেসবোসোম, ঠিক আছে, মনে থাকে যেন। ওকে, এটা মনে রাখবা, টনোফ্রাইবিল মানে টাইট করে আটকে থাকে। ওকে, তাহলে ডেসমোসোম এতটুকুই। এইখান থেকে পরীক্ষায় প্যাচ লাগে। পিনোসাইটিক কি তে আসছিল? পানি গ্রহণ করার জন্য তৈরি ভেসিকল। ফ্যাগোসাইটিক হচ্ছে খাদ্য গ্রহণে গর্ত। মাইক্রোভিলাই হচ্ছে অভিক্ষেপ। আর ডেসমোজোম হচ্ছে দুইটা পাশাপাশি থেকে একটা আরেকটার সাথে টান লাগে, সেই জন্য হচ্ছে গিয়া তোমার ডেসমোসোম হয়। হুম, ওকে। কোষ ঝিল্লির কাজ, কোষ ঝিল্লির কাজ পড়ার কিছুই নাই, সবাই জানো। ঘিরে রাখা, প্রতিকূল থেকে রক্ষা করা, অলরেডি বলে দিছি। দেখো, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইট, পানি খায় এরা। এরা কি করবে? স্নায়ু উদ্দীপনা বহন করবে, তাই না। বৃহদাণু আর এনজাইম একই জিনিস, এরা কিন্তু এনজাইম সংশ্লেষ করে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, রিডিং পড়বা, মনে থাকলে থাকবে, নইলে নাই। ওকে, তাহলে আমাদের এখন একটা চলে গেছি। প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল কে প্রবর্তন করেন? এর থেকে সোজা কোশ্চেন দুনিয়ায় হতে পারে না। ওকে, তোমরা আনসার করা শুরু করো, আশা করি সবাই পারবা। ওকে, আশা করি সবাই পেরে গেছে। আমি এটা খুব সোজা একটাই আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, সিঙ্গার আল নিকলসন, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে ওরা কারা? ওরা কারা যারা ভুল উত্তর করছো? তোমাদের কি মোবাইলের স্ক্রিনে সমস্যা মনে হয়? ঠিক আছে, তাহলে উত্তর হবে সিঙ্গার এন্ড নিকলসন। ওকে, ফ্লুইড মোজাইক মডেল পড়াইছি, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন পড়াইছি, কোষ ঝিল্লি কোষ প্রাচীরের পার্থক্য দেখলেই পারবা, এগুলো বোঝানোর কিছু নেই, এতক্ষণ যা পড়ছি ওর ভিতর থেকে লিখবা। এবারে আসো রাইবোজোম। এখন যে অঙ্গাণুগুলো পড়াবো এইগুলো একদম ক্লাসে মুখস্থ করে যাইতে হবে, এই চিন্তা নিয়ে আমার সাথে তোমরা লেগে পড়ো। ফার্স্টে কি রাইবোজোম, রাইবোজোম থেকে যে কোশ্চেনটা আসবে ফার্স্টে বলো কি আসবে বলো তো। সেটা হচ্ছে রাইবোজোমের কাজ কি আমরা জানি। আমাদের শরীরে কোষের মেইন উপাদান কি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি? জীবনের ভৌত ভিত্তি, তাই না। প্রোটোপ্লাজমে কি? প্রোটোপ্লাজম থাকলেই হচ্ছে কি এটা কোষ বা এটা জীবন। এরা হচ্ছে কোষের সজীব উপাদান। এবং এই প্রোটোপ্লাজমে কি? কোষের জীবনের ভৌত ভিত্তি। এবং সেই জীবনটা তৈরি করে হচ্ছে প্রোটিন। তাহলে অবশ্যই কোষে প্রোটিন তৈরি করতে হবে। সেই প্রোটিন তৈরি করে রাইবোজোম। তাই রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। ঠিক আছে, রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে। এটা বারবার পরীক্ষায় লাগবে, একটা লাইন ইউনিভার্সিটির জন্য। রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। এগুলো বিজ্ঞানী আলবার্ট ক্লড আবিষ্কার করে। ঠিক আছে, এই লাইনটা মেডিকেল ডেন্টালে আসে। তোমরা যারা লুকায়ে লুকায়ে চান্স পাইতে চাও তারা পড়তে পারো যে ইস্কেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়ার 22 ভাগই রাইবোজোম। ঠিক আছে, ভার্সিটিতেও আসতে পারে, বাট বেসিক টাস্ক, বেসিক গুলো আর ইম্পর্টেন্ট গুলো আগে বুঝো। তাহলে কি ফার্স্টে হচ্ছে রাইবোজোম কি? প্রোটিন ফ্যাক্টরি, মানে একদম প্রোটোপ্লাজম তৈরির জন্য এরা প্রোটিন তৈরি করে। রাইবোজোমকে তাহলে কি বলে? প্রোটিন ফ্যাক্টরি। এবার আসো রাইবোজোমের প্রকারভেদ। আমি বলেছিলাম ডে বক্সে
না কোশ্চেন করতে আমি এখন তোমাদের বলে দিব। রাইবোজোম দুই ধরনের, একটা হচ্ছে 70S মানে ছোট, আদি কোষে পাওয়া যায় 70S, 80S পাওয়া যায় হচ্ছে কোথায়, প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক জীবে। রাইবোজোমের মেইন কাজ কি, প্রোটিন সংশ্লেষণ, এইটা ইম্পর্টেন্ট। তাহলে 70S আর 80S কি, এটা আমাদের মনে রাখতে হবে। এই রাইবোজোমকে তুমি ভাঙতে পারো, এই পুরাটা কিন্তু রাইবোজোম, তাই না? দেখো তো, এই বরাবর ভেঙে ফেলছি, ভেঙে ফেললে পরে এক একটা একককে কি বলবো, ইউনিট। আর যেহেতু অধীনস্থ মানে কি, সাব, তাহলে রাইবোজোমের অধীনস্থ ইউনিটকে কি বলা হবে, সাব ইউনিট। এই সাব কথাটা থেকেই কি আসছে বলতো, 70S বা 80S আসছে। এটা একভাবে মনে রাখতে পারো। আর একটা ভাবে মনে রাখতে পারো, এই যে যে রাইবোজোমের ইউনিট, এগুলো আবিষ্কার করছে মিস্টার ভেদবার্গ। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা বলুন। হ্যাঁ, রাইবোজোম যে আবিষ্কার করছে, এটা আবিষ্কার করছে হচ্ছে মিস্টার ভেদবার্গ। ভেদবার্গের একদম ফার্স্টে এস কথাটা আছে, ঠিক আছে? তাহলে রাইবোজোম যে আবিষ্কার করছে ইউনিটগুলো, ভেদবার্গ, ভেদ বানান কি, SVD বা, তাহলে এই এস থেকে এই 70S আর 80S আসছে, ঠিক আছে? এবারে দেখো, 70S 80, এই রাইবোজোমকে আমরা ভাঙলে দুইটা ইউনিট পাই দেখতেছি। আদি নিউক্লিয়াসে 70S ভাঙলে পাই 50S আর 30S, আর 80S রাইবোজোমকে ভাঙলে পাই আমরা 60S আর 40S, তাই না? এখন এই এস কথাটা আসলো কোত্থেকে, ভেদবার্গ থেকে। আর দেখো তো, রাইবোজোমকে ভাঙলে আমরা এক একটা ইউনিট পাই, এগুলোর নাম হচ্ছে সাব ইউনিট। এই সাব ইউনিট গুলো আসছে এই 50S 30S থেকে। ব্যাপারটা কি আমি একটু বলি। যেমন 70S রাইবোজোমকে যদি তুমি ভাঙো, তাহলে দুইটা ইউনিট পাবা। এই ইউনিট থেকে মনে করো 50 মিলিগ্রাম কি তৈরি হবে, প্রোটিন তৈরি হবে, কারণ রাইবোজোমের কাজ কি, প্রোটিন তৈরি করা, ঠিক আছে? আবার আরেকটা ইউনিট আছে যেটার নাম হচ্ছে 30S, যেটা থেকে 30 মিলিগ্রাম প্রোটিন তৈরি হবে। এটার সাথে কিন্তু যোগ ফলের কোনো মিল নাই, জাস্ট নামটাই হয়েছে, ভেদবার্গ থেকে নাম আসছে এস, অথবা সাব ইউনিট থেকে আসছে, এই যোগ ফোগের কোনো ক্যাচাল এখানে নাই, ঠিক আছে? মনে রাখতে হবে। অনুরূপ ভাবে 80S ভাঙলে আমরা পাই 60S 70S, তার মানে 80S রাইবোজোমের একটা ভাগ যখন প্রোটিন তৈরি করবে, 60 মিলিগ্রাম প্রোটিন তৈরি করবে, আর একটা 40 মিলিগ্রাম প্রোটিন তৈরি করবে। এতটুকুই, ঠিক আছে? রাইবোজোমের মোটামুটি ক্লিয়ার হইলো, এর থেকে বেশি জানা লাগবে না। রাইবোজোমের তাহলে মেইন কাজ কি, তোমার প্রোটিন সংশ্লেষণ। আর আদি কোষে 70S থাকে, 70S বাংলা কি পাই, 50-30, যোগ ফলের সাথে কোনো মিল নাই ভাইয়া, বারবার বলতেছি, এটা একটু মনে রাখতে পারো। 70S এ বিজোড় সংখ্যা আছে না, তাহলে এটা ভাঙলে যে দুইটা সাব ইউনিট পাই, দুইটাতে বিজোড় আছে, দেখো তো 5-30, মানে মানে 70 তো বিজোড় সংখ্যা না, 7 বিজোড় সংখ্যা, তাই না? ওইটা ভাঙলে যে জোড় সংখ্যার ভিতর বিজোড় সংখ্যাটা পাই, ওইটা কিন্তু বিজোড়, তাই না? কিন্তু এখানে 80S, 8 কি জোড় সংখ্যা, ভাঙলে আমরা 60-40 পাই, 6 আর 4 জোড় সংখ্যা। এভাবে মনে রাখতে পারো, এভাবে আমি মনে রাখতাম। রাইবোজোমের এই বাদবাকি কাজগুলো লেস ইম্পর্টেন্ট, আমি দিয়ে দিলাম, পড়লে পড়বা, জীবনে আমি আসতে দেখি নাই। ওকে, এবার হচ্ছে গলজি বডি। গলজি বডির অনেকগুলো নাম আছে, ডিকটায়োসোম, ইডিওসোম বা লাইপোকন্ড্রিয়া। আবিষ্কার করে মিস্টার ক্যামিলো গলগি, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আসবেই। ওকে, এবারে আসো যে প্যাচটা লাগে, গলজি বস্তুর প্রকারভেদ আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ। গাজী এই হাসান স্যারের বইয়ের পিছনে সুন্দর মতো লিখে রাখবা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলজি বডির প্রকারভেদ, এই দুইটাই একটা প্যাচ লাগে, বই দিয়ে তোমরা জীবনেও খুঁজা খুঁজা বাইর করো না। তাই হাসান স্যারের বইয়ের পিছনে সুন্দর মতো লিখে রাখবা, গলজি বস্তু কি থাকে দেখো তো, সিস্টার্নি, ভ্যাসিকল, ভ্যাকুয়াল। আর এন্ডোপ্লাজমিকে থাকবে হচ্ছে সিস্টার্নি, ভেসিকল, দুইটাই থাকবে, দুইটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও থাকবে, তোমার গলজি বডিতেও থাকবে। আর একটা থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে টিউবিউলস, ঠিক আছে? মনে রাখবা, একদম একসাথে লিখে রাখবা, 100 জায়গায় পরীক্ষা দিলে 200 জায়গায় কমন পাবা, মনে থাকে যেন। তাহলে গলজি বস্তুর কি বলো, সিস্টার্নি, ভেসিকল, এই দুটো কি কমন, ব্যতিক্রম কি, ভ্যাকুয়াল থাকে গলজি বস্তুতে, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে টিউবিউলস। মনে রাখার একটা উপায় আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে মনে রাখবা সিভিট, কি মনে রাখবা, সিভিট। এই সিভিট খাও না, সি ভিট, ওকে? সিতে কি, সিস্টার্নি, ভিতে ভেসিকল, আর টিতে টিউবিউলস। আর গলজি বডিতে মনে রাখবা শুধু সিভি, আর কিছু নাই, সিভি মনে রাখবা, সিভি, আমরা কারিকুলাম ভিটা জানি না, সিতে সিস্টার্নি, ভিতে ভেসিকল, আর একটা ভিতে কি, ভ্যাকুয়াল, ঠিক আছে? মনে থাকে যেন, এভাবে মনে রাখতে হবে। প্যাচ কিন্তু লাগে, জীবনেও যাতে আর প্যাচ না লাগে। দেখবা যে ভার্সিটিতে কোশ্চেন আসলে, মানে কোশ্চেন দেখার আগে পাইরা যাবা। এবার আসো গলজি বস্তুর কাজ। ভাইয়া, গলজি বস্তুর মেইন কাজ হচ্ছে, একটা দেখো লেখা, প্যাকিং করা, তাই একে বলা হয় প্যাকেজ কেন্দ্র। এই 3টা লাইন পরীক্ষার জন্য, ভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। হ্যাঁ, গলজি বস্তুকে কি বলে,
প্যাকেজ কেন্দ্র ট্রাফিক পুলিশ। আর প্রোটিন ফ্যাক্টরি কে ছিল বলেন তো? রাইবোজোম। আর প্রোটিন ফ্যাক্টরি তৈরি হলো কার্বোহাইড্রেট তৈরি করতে হবে না, কার্বোহাইড্রেট তৈরি করে হচ্ছে গলজি বস্তু। তাহলে এটাও গাজী আজমল স্যারের বইয়ের পিছনে, সরি হাসান স্যারের বইয়ের পিছনে খুব সুন্দর মতো লিখে রাখবা। প্রোটিন ফ্যাক্টরি কি? রাইবোজোম। আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে গলজি বস্তু বা গলজি বডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু কোশ্চেন আসেই। আর প্যাকেজিং কেন্দ্র বলে, এরা প্যাকেজ করে। কি প্যাকেজ করে জানো? এরা বিভিন্ন ধরনের প্রোটিন, এনজাইম এগুলোকে প্যাকেট করে। নইলে করে কি, ব্যাপারটা কি আমি তোমাকে একটু সহজে বুঝাই। ফ্রিজের ভিতরে যদি মাংস, প্রোটিন, আলু, কার্বোহাইড্রেট, তেল একসাথে ফ্রিজ ডিপে যদি ঢুকাই রাখো, তাহলে কি ওই দুটো জমাট বাইদা দেখবে 1 মাস পর নষ্ট হয়ে যাবে। বাট ওগুলো যদি আলাদা আলাদা প্যাকেটে রাখো নষ্ট হবে না। তাহলে মোটামুটি এভাবে মনে রাখবা, গলজি বডি হচ্ছে বডিতে যত কার্বোহাইড্রেট, লিপিড, ফ্যাট আছে মূলত এনজাইম টেনজাইম এগুলোকে করে প্যাকেট করে দেয়। ফর দ্যাট রিজন একটা একটার সাথে মিশে না। শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে। শুক্রাণুর মাথায় একটা জিনিস থাকে অ্যাক্রোজোম, এটা খুব ইম্পর্টেন্ট। ডিম্বাণুকে ভেদ করে যাওয়ার জন্য এটার কোনো বিকল্প নাই। ডিম্বাণুর সাথে মিলিত হইতে হইলে এটা লাগবেই। তার মানে অ্যাক্রোজোম কি করে? আক্রমণ করে। অ্যাক্রো থেকে মনে রাখবা আক্রমণ। এরা কাকে আক্রমণ করে? ডিম্বাণুকে আক্রমণ করে। আর সেই আক্রমণ করার অ্যাক্রোজোম কে তৈরি করে? কে তৈরি করে? গলজি বডি করে। তাহলে শুক্রাণুর অ্যাক্রোজোম কে তৈরি করে? গলজি বডি তৈরি করে। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে। এতটুক যেন মাথায় থাকে। আর বাদ বাকিগুলো রিডিং পড়লেই হবে, যেগুলো হচ্ছে প্যাচ লাগে আমি বলে দিলাম, ক্লাসে ক্লাসে পড়তে হবে। আর কি, এরা হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি করে। আর এদের ট্রাফিক পুলিশ বলে। কেন ট্রাফিক পুলিশ বলে আমি একটু বলি। মনে করো প্যাকেজ তৈরি করতেছে না, আলাদা আলাদা লাগতেছে সবকিছুকে, তো পুলিশরা কি করে দেখো তো? মানে কি এক একটা সোসাইটিকে এক একটা সোসাইটি থেকে আলাদা রাখে না? মনে করো নর্মালি অনেক রাত হইলো, রাত 1টা হইলো, এখন মনে করো তোমরা ডিস্কো দিওয়ানে গান গাইতে ডিস্কোতে চলে গেলা, ছেলেরা মেয়েরা, পুলিশ যে কি করবে তোমাদের আলাদা করে ফেলবে, তাই না? তাহলে পুলিশ কেন বলবো? এরা হচ্ছে সবকিছুকে আলাদা করে এবং সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা রাখে, তাই গলজি বডি হচ্ছে ট্রাফিক পুলিশ। ভাই পরীক্ষায় কিন্তু বারবার আসে। ওকে, এবার আসো লাইসোজোম। লাইসোজোমের কাজ দেখবা আর জীবনও ভুলবা না। আমরা প্রতিরক্ষা ব্যবস্থার ক্লাস যদি করি আমরা জানি একটা এনজাইম আছে, এনজাইমটার নাম হচ্ছে লাইসোজাইম। কি বলো? লাইসোজাইম। লাইসোজাইম এনজাইমের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। সেই লাইসোজাইমের মতো দেখো নাম কি? লাইসোজোম। লাইসোজোমও কি করবে বলো তো? আলটিমেটলি জীবাণু ধ্বংস করবে। এবারে আমাকে চ্যাট বক্সে একটু জানাও তো, লাইসোজোম জীবাণু ধ্বংস করবে, লাইসোজাইম জীবাণু ধ্বংস করবে, রক্তকণিকার ভিতরে কোনটা জীবাণু ধ্বংস করে? একটু তাড়াতাড়ি। পুষ্পিতা তোমার আনসারটা আমি দিচ্ছি, একটু দাঁড়াও। ঠিক আছে, তাড়াতাড়ি বলো। গলজি আর গলজি বডির ভিতর কোনো পার্থক্য নাই। ভেরি গুড। সহজ কথায় শ্বেত রক্তকণিকা। রক্তকণিকা আর কেউ লিখো না, অলরেডি হয়ে গেছে। শ্বেত রক্তকণিকা হচ্ছে শুধুমাত্র জীবাণু ধ্বংস করবে, তাই না? শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করবে। তাহলে লাইসোজোমের কাজ কি? মেইনলি জীবাণু ধ্বংস করা, তাই না? জীবাণু প্রবেশ করলে যদি কোষ নষ্ট করে দেয়, জীবাণু শুদ্ধ ওই কোষটাকেই সে নষ্ট করে ফেলে। তাহলে এরা কোথায় বেশি থাকবে? শ্বেত রক্তকণিকায় অধিক থাকবে, মনে থাকবে, কারণ শ্বেত রক্তকণিকার কাজ ধ্বংস করা। রক্ত ক্লাসটা তো পাইছো কয়দিন আগে, পাইছো না? এরা কিন্তু শুধু শ্বেত রক্তকণিকায় বেশি থাকে, আরবিসিতে থাকে না। আরবিসির কাজ তো জীবাণু ধ্বংস করা না, মনে থাকবে। এবার আসো, এই লাইসোজোম থেকেই প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম বের হয়। এর ভিতরে একটা আছে লাইসোজাইম, যেটা জীবাণুকে ধ্বংস করে। ওকে, ওকে, তাহলে এখান থেকে কোশ্চেন, এরা থাকে হচ্ছে মেইনলি শ্বেত রক্তকণিকায়, আবিষ্কার করে মিস্টার দুবে। আর এরা মূলত জীবাণু করে। এবার এখন আসো এরা কিভাবে জীবাণু ধ্বংস করে। এরা বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণ করে না? এই এনজাইম গুলো হচ্ছে এক একটা বোম। কি বলো? একটা বোম, মনে করো একটা বোম, বোমা। ঠিক আছে, এরা মনে করো একটা কোষকে একটা জীবাণু আক্রমণ করছে। লাইসোসোম তো কোষের ভিতরে থাকে। আর মনে করো এটা একটা জীবাণু, খারাপ একটা জীবাণু। ঠিক আছে, এই যে একটা খারাপ জীবাণু ঢুকলো কোষের ভিতরে। এখন লাইসোজোমটা করে কি? এই পুরা কোষকে ধ্বংস করে ফেলে, মানে নিজেও ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, লাইসোজোম কি করে? ওর এনজাইম দ্বারা এই জীবাণুকে তো ধ্বংস করে, সাথে সাথে আক্রান্ত কোষকেও ধ্বংস করে ফেলে। তাহলে জীবদেহের অকেজো বা আক্রান্ত কোষগুলোকে এরা ধ্বংস করে। তাই এদেরকে বলা হয় আত্মঘাতী থলিকা, কারণ কোষটাকেই ধ্বংস করে ফেলতেছে। যে কোষকে আক্রমণ করছে ওটার ভিতরে তো ছিল, ওরা নিজেরাও ধ্বংস হয়ে যাবে না? এই প্রক্রিয়ার নাম হচ্ছে অটোলাইসিস। এবং এটা কি এক ধরনের সুইসাইডের মতো না? তাই লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল স্কোয়াডার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এদের ভিতর বোম থাকে, মনে থাকে, মনে থাকবে। বিভিন্ন ধরনের, এই যে দেখো এদের ভিতরে 50 থেকে 40 ধরনের বোমা থাকে। বোমা দিয়ে ওরা হচ্ছে কি করে?
অ্যাটাক করে, নিজেদেরও অ্যাটাক করে, অন্যদেরও অ্যাটাক করে। ঠিক আছে, এর থেকে সোজা আর কি বুঝাবো। এবার আসো মিস পুষ্পিতা, তোমার জন্য কোশ্চেন। ভাইয়া হাসান স্যারের বইয়ের পিছনে তো জায়গা কোথায় পাবো, তাই না? ভাই তোমাদের জন্য একটা কোশ্চেন, আমি একটু ভিডিওতে আসি, তাহলে বলি। এই সমস্ত কথা ভিডিও ছাড়া না বলা যায় না। সেটা হচ্ছে, বই খুললে তো অনেক সময় বিভিন্ন প্রিয় ব্যক্তিত্বের ছবি বের হয়। তো ছবি, তারপরে বিভিন্ন ধরনের লেটার, গোলাপ ফুলের পাপড়ি যদি বইয়ের ভিতরে রাখার জায়গা থাকে, ইম্পর্টেন্ট টপিক গুলো রাখার জায়গা কেন থাকবে না? ঠিক আছে, সো জায়গা করে নিতে হবে। যদি জায়গা না থাকে, আলাদা পেজ, ওখানে বিশেষ ব্যক্তির ছবি না রেখে বা কোনো গোলাপ ফুল না রেখে, মানে কি করতে হবে, ইম্পর্টেন্ট টপিক খাতায় লিখে লাগাইতে হবে। ঠিক আছে, দিস ইজ সার্ন, হ্যাঁ, এটাই করতে হবে। মনে রাখবো, ওই বিশেষ ব্যক্তির ছবির থেকে এই যে আমি যে টপিক গুলো একসাথে লিখতে বলতেছি, এগুলো অনেক ইম্পর্টেন্ট। বায়োলজি তোমরা পড়ো না ভাইয়া, বায়োলজি খুঁজে বাইর করো না, যেগুলো বলতেছি এগুলো লিখে রাখো, কাজে দিবে। ওকে, তাহলে আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিতে পারি, তাই না? ওকে, সুইসাইডাল কোশ্চেন হচ্ছে লাইসোসোম, সুইসাইডাল স্কোয়াড। ওকে, হইল। এবারে হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা অলরেডি আমি পড়ে ফেলছি। এন্ডোপ্লাজমিক জালিকা কি কি থাকে বলতো? প্রকারভেদটা কিন্তু অলরেডি আমি পড়ায় ফেলছি, তাই না? গঠনগতভাবে 3 প্রকার: সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। সিভিট মনে আছে না? সিভিট, সিতে সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। সিস্টার্নি, ভেসিকল, আরটা হচ্ছে টিউবিউলস। এরা কি বলো? এরা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকার প্রকারভেদ, তাই না? ওকে, সিস্টার্নি, ভেসিকল এন্ড টিউবিউল। এছাড়া এন্ডোপ্লাজমিক জালিকার ভিতরে রাইবোজোম থাকবে না না থাকবে, এই ভিত্তিতে রাইবোজোম 2 প্রকার, একটা মসৃণ একটা অমসৃণ। দেখো, পার্পল কালারের যে এন্ডোপ্লাজমিক জালিকাটা দেখা যাচ্ছে, দেখো তো, দেখছো? এর ভিতরে কি তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট সাদা সাদা স্পট? সাদা সাদা স্পট বোঝা যাচ্ছে না, আমি লাল লাল স্পট দিয়ে দেই। এই লাল লাল স্পট গুলোই হচ্ছে কি তোমার রাইবোজোম। তাহলে যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে, ওগুলো কি বলতো? অমসৃণ হয়ে যাবে না, দানা দানা থাকবে। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি থাকবে? তোমার রাইবোজোম থাকবে বা দানা থাকবে, রাইবোজোম থাকে। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে এটা, দেখো তো, কোনো দানা দিচ্ছি না, এটাই কোনো দানা থাকে না। এখন রাইবোজোমের কাজ কি বলতো? এই রাইবোজোমের কাজ কি? প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন তৈরি করা, তাই না? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? একই, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপর কি থাকে? রাইবোজোম থাকে। একটু দেখো তো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করে? প্রোটিন সংশ্লেষণ করে। ঠিক আছে, আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বাদ বাকি জিনিসগুলো তৈরি করে, যেমন লিপিড তৈরি করে, কার্বোহাইড্রেট, গ্লাইকোজেন তৈরি করে, ভিটামিন তৈরি করে। এন্ডোপ্লাজমিক জালিকা হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো। এটা 100 বার পরীক্ষায় আসছে। 1 কোটি জায়গায় পরীক্ষা দিলে 100 কোটি জায়গায় পাবা। প্রোটোপ্লাজমের কাঠামো কি? এন্ডোপ্লাজমিক জালিকা। ঠিক আছে, প্রোটোপ্লাজমের কাঠামো কি? এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে হইছে। আর যে কয়টা অঙ্গাণু বললাম, সবগুলো থেকে কি আসবে? কোনটা ঝিল্লি না ঝিল্লিবিহীন? আমাকে একজন একটু জানাও তো, এন্ডোপ্লাজমিক জালিকা ঝিল্লিবদ্ধ না ঝিল্লিবিহীন? কবিতাটা মনে রাখো। ভেরি গুড ফাইজা, আমিন, অর্ণব, বাদল, রেজাউল, দীপ্ত, আফসানা, ইমন, হ্যাঁ, সাকিব, তানিম, থ্যাঙ্কস আ লট ফর ইয়োর বিউটিফুল রিপ্লাই। সবাই এবার অফ করে দাও, তাহলে তোমরা বুঝতে পারতেছো, তাই না? আমি কি বলছিলাম? এন্ডোপ্লাজমিক জালিকা ছিল না, ছিল। মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল, এন্ডোপ্লাজমিক, তাহলে এন্ডোপ্লাজমিক জালিকা কি? ঝিল্লিবদ্ধ। মনে থাকবে। থ্যাংক ইউ, তোমরা পারছো। আর কেউ কি আনসার করতেছো? ওকে, ঝিল্লিযুক্ত, তাই না? ওকে, ওকে। এবারে হচ্ছে দা মাইটোকন্ড্রিয়া, তাড়াতাড়ি পড়াবো। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া হচ্ছে গিয়া আবিষ্কার করে বিজ্ঞানী কলিকার। এটা পরীক্ষায় আসবেই। গড়ে প্রতি কোষে থাকে 300 থেকে 400টা। তোমরা অনেকেই কোশ্চেন আনসার বক্সে লাস্ট ক্লাসে করছিলে, আমি দেখছি। যেটা এখন আর করার প্রয়োজন হবে না, আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে সংখ্যা। ভাইয়া কোনটা কোথায় থাকে, এত সংখ্যা পড়বো নাকি? না, যে কয়টা বলে দেয় সেটা। যেমন এই মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, এটা লাগবেই। গড়ে প্রতি কোষে থাকে 300 থেকে 400টা। যকৃৎ কোষে বেশি থাকে। কেন থাকে বলতো? যকৃৎকে বলা হয় দেহের ল্যাবরেটরি। যকৃৎকে কি বলা হয়? দেহের ল্যাবরেটরি। তাহলে ল্যাবরেটরিতে কি? অনেক বিক্রিয়া হয়। যেখানে অনেক বিক্রিয়া হয়, ওখানে কি দরকার হয়? শক্তি দরকার হয়। তাই যকৃৎ কোষে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে, এটা লাগবে কিন্তু। 100 প্রকার এনজাইম থাকে আর কোএনজাইম থাকে, এটাও পরীক্ষা। কারণ কি? এই যে শক্তি হইতে, শক্তি উৎপন্ন করতে কি ক্রেবস চক্র,
শ্বসনের ক্রেবস চক্র অথবা ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলোর জন্য কি তোমার তো কোএনজাইম এনজাইম লাগবে। বাকি যে পয়েন্টগুলো আছে লেস ইম্পর্টেন্ট, যাদের পড়তে ইচ্ছা করবে পড়বা, না ইচ্ছা করলে চুপচাপ বসে থাকবা, কোনো অসুবিধা নেই। মাইটোকন্ড্রিয়াকে কি বলে? পাওয়ার হাউস। এর কাজগুলো একটু মুখস্থ করাই দেই, একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে থাকে না, খালি শক্তি উৎপাদনই পারো তোমরা, আর কিছু পারো না, এটা লাগবে। দেখো মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শক্তি উৎপাদন। এরা নিজেরা কি শক্তি তাহলে এদের অনেক এনার্জেটিক হইতে হবে না? সেই এনার্জি বা একটা বৈশিষ্ট্য থাকতে হবে না? সেটার জন্য এদের ডিএনএ এবং আরএনএও এরা উৎপন্ন করে দেয় নিজে। এদের ভিতরে কি সবাত শ্বসনের লাস্টের ধাপগুলো ঘটে, ক্রেবস চক্র, ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন এগুলো ঘটে। এবারে দেখো মাইটোকন্ড্রিয়া কি পাওয়ার হাউস, খুব শক্তিশালী। দেখো তো এই জিনিসটা অনেক শক্তিশালী না? এটার কোনো ব্যাখ্যা নেই, মনে রাখবা। এইটা আছে দেখেই তো তোমরা এত শক্তিশালী, তাই না? ওকে, তাহলে এইটা এবং এটার সাথে ওটাও উৎপন্ন করবে কে? মাইটোকন্ড্রিয়া, মনে রাখবা, ঠিক আছে? শুক্রাণু ডিম্বাণু গঠনে সহায়তা করে, এটা মনে রাখার একটা উপায় আর কি। ওকে, মনে থাকে যেন ভাইয়া। তাহলে এই কয়টা পয়েন্ট আসে পরীক্ষায়, এই যে এইটা উৎপন্ন করে, ঠিক আছে? আরএনএ ডিএনএ উৎপন্ন করে আর শক্তি উৎপন্ন করে, এটা তো আমরা জানি। এবার আসো স্নেহ বিপাক করে। একটা নর্মাল জিনিস চিন্তা করতো, জিম কেন করে? যাতে কিনা শক্তি উৎপন্ন হয়। জিম করলে কেন শক্তি উৎপন্ন হয় জানেন আপনারা? আমি দেখাচ্ছি আপনাদের। যেমন মনে করো এই যে, হ্যাঁ, সারা শরীরে থাকলো, আমি যখন জিম করব ফ্যাট ভাঙবে, ফ্যাট ভেঙে শক্তি উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে শক্তির সাথে কি ফ্যাট জড়িত না? আমরা জিম টিম করলে অনেক শক্তি উৎপন্ন হয় কিন্তু, তো এই ফ্যাট ভাঙলে শক্তি উৎপন্ন হবে, সেই জন্য মাইটোকন্ড্রিয়া কি করে? স্নেহ বিপাক করে, ঠিক আছে? এটা রিডিং পড়লে হবে না, এভাবে বুঝে বুঝে মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসবেই অবশ্যম্ভাবী। ওকে, থাকে যেন। অনুরূপভাবে ইম্পর্টেন্ট জিনিস উৎপন্ন করতে শক্তি লাগে, রক্তকণিকা হরমোন উৎপাদনে শক্তি লাগে, সেটা করতেও মাইটোকন্ড্রিয়া সাহায্য করে। বাট একদম লাইন টু লাইন এগুলো আসবে। স্নেহ বিপাক করতে সাহায্য করে, নিজস্ব আরএনএ ডিএনএ উৎপন্ন করে, ক্রেবস চক্র, এটা তো আমরা জানি মাইটোকন্ড্রিয়াতে হয়, শুক্রাণু ডিম্বাণু গঠনে সহায়তা করে। এবারে আসো, একটা খুব ইম্পর্টেন্ট পোল নিয়ে নিছি, আমি নিয়ে নেই। বোম, একটু আগে বলছিলাম বোম, কোনটাই বলছিলাম? তাড়াতাড়ি আনসার করে দাও, ঠিক আছে? হাতে সময় থাকবে 10 সেকেন্ড। ওকে, 10-15 সেকেন্ড টাইম দিব। আমি এখান থেকে তোমাদেরকে অবশ্যই 90% বেশি কারেক্ট অ্যান্সার আমি আশা করি এখানে তোমাদের। ওকে, আচ্ছা, সুইসাইডাল স্কোয়াড, তাই না? এটা খুব ইজি একটা জিনিস, খুব ইজি। ওকে, তাড়াতাড়ি অ্যান্সার করো, আর অল্প একটু টাইম দিব, বেশি টাইম দিব না। ওকে ওকে, আমি অফ করে দিচ্ছি, থ্যাঙ্কস আ লট। তাই না? ওরা কারা যারা ভুল দেখাইছো? হ্যাঁ, ম্যাক্সিমাম 90% তোমরা সঠিক উত্তর দেখাইছো, আমি 90%-এর বেশি পাইলাম না, থ্যাংক ইউ। এটা কি লাইসোসোম? এতক্ষণ বললাম না, লাইসোসোম রে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। গলজি বস্তুকে বলা হয় হচ্ছে পুলিশ। আর একটা কি বলা হয়? এই লাইসোসোম, এরা তো জঙ্গি। আর গলজি বস্তু হচ্ছে পুলিশ। তাহলে গলজি বস্তু হচ্ছে ট্রাফিক পুলিশ বলতে পারো, প্যাকেজিং কেন্দ্র, এগুলা। লাইসোসোম কি বললাম? এর ভিতর বোম থাকে, এই পুলিশ বোম নিয়ে ঘুরে। লাইসোসোম কি? লাইসোসোম হচ্ছে বোম নিয়ে ঘুরে, এরাই হচ্ছে সুইসাইডাল স্কোয়াড। ওকে, তাহলে আমাদের কতক্ষণ সময় গেল? এখনো 1 ঘন্টা হয় নাই। রাইবোজোমের কাজ পারবা? প্রোটিন তৈরি। মসৃণ আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্থক্য পারবা? একটার ভিতর রাইবোজোম থাকে, একটার ভিতর থাকে না। মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ পারবা, এটা দুনিয়া ছোটবেলা থেকে সবাই। রাইবোজোমকে কেন আত্মঘাতী থলিকা বলি? এরা বোম নিয়ে ঘুরে, এটা তো বললে হবে না, কি বলতে হবে? এরা আক্রান্ত কোষকে নিজের এনজাইম দিয়ে ধ্বংস করে ফেলে, ফলে নিজেরাও ধ্বংস হয়ে যায়। ফর দ্যাট রিজন ইট ইজ কল্ড দ্য সুইসাইডাল স্কোয়াড অথবা আত্মঘাতী থলিকা। গোলজি বস্তুর প্রকারভেদ পারবা? একজন আমাকে বলো তো গোলজি বস্তুর প্রকারভেদ, আমি একটু দেখি তো চ্যাট বক্সে। আমি নাম বলবো, সে বলবা। ভেরি গুড, সিভিভি, থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ লট, সিভিভি, তাই না? গোলজি বস্তুতে শুধু সিভি ছিল, তাই না? সিভি ছিল। আর এন্ডোপ্লাজমিকে কি ছিল? সিভিট। এগুলো মনে রাখতে হবে। এবার সবাই অফ করে দাও, সবাই অফ করে দাও, সবাই অফ করে দাও চ্যাট বক্স। ওকে, আর না তাহলে হ্যাং করবে। ঠিক আছে, আমি একটু দেখি, পিছনে দেখি তোমাদের। হ্যাঁ, দেখো তো, এটা কি ছিল? এন্ডোপ্লাজমিকে ছিল সিভিট, আর গলজি বস্তুতে ছিল সিভিভি। এইখানেই একটু আগে পড়াইলাম, পারলা না, আর বই খুঁজে তো পারবে না, তাহলে কি হাসান স্যারের বইয়ের পিছনে সুন্দর মতো একসাথে লিখে দিতে হবে। তাহলে আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি এখন তোমাদেরকে ব্রেক দিব।
তাহলে 10 সেকেন্ডের একটা ব্রেক আমরা শুরু করি। তোমরা একটু 10 সেকেন্ড চোখটা অফ করো অথবা স্ক্রিন থেকে অন্যদিকে নাও। আমরা গল্প করব, সমস্যা নেই, নো প্রবলেম। এই অভ্র, হ্যাঁ অভ্র, জি 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 ভাই। এই তোমার স্ক্রিনটা, তোমার এটা শেয়ারটা একটু অফ করো। আমি একটু ওদের একটু মানে হালকা পাতলা একটু জিনিস দেখাই দিই, একটু কিছু আচ্ছা কোশ্চেন আচ্ছা করছে ঠিক তো। আছে। ওকে আমি ওকে একটু ওকে ওকে ওকে। হুম, আমি তাহলে ভিডিওটা অফ করে দিচ্ছি আর শেয়ারটা অফ করে দিচ্ছি, আপনি দেখান। ওকে ওকে, ব্রেকে তাহলে ভাইয়া তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলুক, অতক্ষণ আমি তাহলে একটু রেস্ট করি। ওকে ঠিক আছে, আশা করি সবাই ভালো আছে নাকি? যেহেতু ভালো আছো, আমি একটু সমস্যা নাই। আমি বেসিক্যালি তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার আর কি দিব। অনেকেই কিছু কোশ্চেন করছে তো, ওই জন্য ওগুলা একটু শেয়ার করে দিচ্ছি, কারণ অনেকেই কোশ্চেন করছে, এই জন্য আসলে বেসিক্যালি ওইভাবে দেওয়া যায় না। যারা এমনি রেস্ট নিতে চাও রেস্ট নিতে যাও, এটা হলো নাইস টু নো আর কি। জেনে রাখলে ভালো, না জেনে রাখলেও ক্ষতি নেই আর কি, এমন টপিক, বুঝতে পারছো? তো দ্যাটস ওয়াই তোমাদের যদি তাড়াহুড়ো থাকে, কাজ থাকে, তোমরা রেস্ট নিতে পারো। হ্যাঁ, আমি একটু একটা টপিক নিয়ে আলোচনা করে দিব, একটু ছোট একটা ব্যাপার খেয়াল করো। আর যারা এমনি রেস্ট নিতে চাও তোমরা রেস্ট নাও। হ্যাঁ, আমি একটু তোমাদের জাস্ট এখানে একটু জিনিসটা দেখাই দিই। রাইবোজোমের যে ব্যাপারটা আছে, খেয়াল করো। রাইবোজোম নিয়ে তোমরা অনেকেই কোশ্চেন করছো, তোমাদের অগ্রভাই অনেক কিছু বলে দিছে, তারপরেও তোমাদের কথা শুনতে কি সমস্যা হচ্ছে তোমাদের? হ্যাঁ ভাই, একটু মানে করতেছে, ইকো আচ্ছা, করতেছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতেছি। ওকে, ইকো। হ্যাঁ, এখন কি স্পষ্ট? না ভাই, এখনো স্পষ্ট না, ক্লিয়ার না, ইকো আসতেছে। স্পষ্ট না? একটু দাঁড়াও, তাহলে আমি একটু এটা করে নিই। আচ্ছা ভাইয়া আসুক, সমস্যা নাই, অতক্ষণ আমরা কথা বলতে থাকি, প্রবলেম নাই। তোমরা ওয়াশরুমে যাও, আমি 5-6 মিনিটের একটা ব্রেক দিব, নো ওয়ারি। ওকে। আচ্ছা ভাইয়া, আপনি কোন মেডিকেল কলেজের? হাসিব, আমি অলরেডি প্রথমে, তুমি মনে হয় একটু দেরিতে আসছো, আমি হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল থেকে কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এই ভাইকে লাস্টে বলবো না করতে, আমরা তাহলে আমি। এখন কি শোনা যাচ্ছে? দেখো তো এখন কি হ্যাঁ শোনা হ্যাঁ ভাই যাচ্ছে? ভাই, এখন শোনা যাচ্ছে, আপনি করেন। আচ্ছা, ঠিক আছে। খেয়াল করো, এটা হলো বেসিক্যালি তোমাদের যাদের কোশ্চেন ছিল তাদের জন্য আর কি ব্যাপারটা নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি। যে যারা এখন খেয়াল করো, ঠান্ডা মাথায় এখন কথা বলো না, জাস্ট আমি একটু কথা বলবো, তারপরে তোমরা আবার রেস্টে চলে যাও। তোমাদের ভাইয়া খুব তাড়াতাড়ি পড়াই ফেলছে, তো তোমরা রেস্ট নিতে পারবা, টেনশন নেওয়ার কিছু নাই। হ্যাঁ, তোমাদের সাথে অনেক গল্প করবে। এখানে একটু খেয়াল করো, যাদের একটু প্রবলেম ছিল যে 70s এবং 80s এই জিনিসটা নিয়ে, এটা নিয়ে আমি একটু কথা বলবো। কি ভাই, কি রে ভাই, খেয়াল করো, 70s এবং 80s এই দুইটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন আছে যে 70s 80s কিভাবে আসছে। তোমাদের ভাইয়া বলে দিছে এটা ভেদবার্গ একক থেকে আসছে, তারপরও একটু কনফিউশন আমি একটু ক্লিয়ার করে দিই। খেয়াল করো, ভেদবার্গ নামে যে বিজ্ঞানী ছিল, সে একটা কাজ করছিল। সে কি কাজ করছিল জানো? সে সেডিমেন্টেশন, এই কথাটা কি তোমরা শুনছো? সেডিমেন্টেশন জিনিসটা কি? খেয়াল করো, সেডিমেন্টেশন মানে তলানি ফেলানো, তলানি ফেলানো। খেয়াল করো, তলানি ফেলানো মানে তুমি একটা যন্ত্র নিবা, যে যন্ত্রর ভিতরে নিয়া তুমি একটা সেলকে ঘুরাবা, বা একটা সেলের যে এলিমেন্ট আছে তাকে ঘুরাবা। খেয়াল করো, যখন ধরো এই 70s এর নাম এক্স আর 80s এর নাম ওয়াই। খেয়াল করো, তো এক্স নামক একটা এলিমেন্ট আমরা নিয়া সেন্ট্রিফিউজ যন্ত্রে ঘুরাইলাম। ঠিক আছে, সেন্টিগ্রেড যন্ত্রে ঘুরাইলাম, তখন দেখা গেল এক্স নামক যেই যৌগটা আছে সেটা একক সময়ে, একক সময় মানে কি বলো তো? 1 সেকেন্ড ধরো, একক সময়ে 70টা কণা নিচে জমা ফেলায়। তো একক সময়ে 70টা কণা নিচে জমা ফেলায়, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে 70s। আর ওয়াই নামে একটা জিনিস ছিল, যাকে সেডিমেন্ট করলে বা ঘুরাইলে একক সময়ে, একক সময়ে 80টা করে কণা নিচে জমা পড়ে। কারণ এই যে সাইজ ডিফারেন্স, তুমি দেখো একটা বড় সাইজের জিনিস একটা ছোট সাইজের জিনিস তুমি যদি একসাথে ছাড়ো, তাহলে কি দুইটা একসাথে নিচে পড়বে? না, পড়বে না। এই জন্য দেখা যায় এই যে 80টা কণা একক সময়ে নিচে জমা পড়ে, এই জন্য এটার নাম হইছে 80s। আর এই এক্স এর ক্ষেত্রে 70টা কণা জমা পড়ে, এই জন্য এর নাম হইছে 70s। 70s 80s জিনিসটা কি তোমরা বুঝছো? যদি বুঝে থাকো চ্যাট বক্সে একটু সি দিয়া জানাও যে ভাইয়া বুঝছি।
যদি বুঝে থাকো চ্যাট বক্সে একটু সি দিয়া জানাও। এরপরে আসো, গুড, অনেকেই বুঝছো। আবার একটু খেয়াল করো, ধরো এই এক্স আর একটা ওয়াই, একে আমরা পিটাইলে ও ভাঙা যাবে। ধরো এক্স ভাঙা হইলো এ আর বি, দুইটা কণা হইলো। ওয়াই ভাঙা হইলো সি এবং ডি, দুইটা কণা। এরপরে এগুলাকে তুমি আলাদা করে আবার ঘুরাইলা সেন্ট্রিফিউজ যন্ত্রে, তখন দেখা গেল এ যেই কণাটা আছে সে 50টা একক সময়ে তলানিতে জমা পড়ে, অর্থাৎ 1 সেকেন্ডে 50টা কণা নিচে জমা পড়ে। তখন তুমি এর নাম দিয়ে দিলা 50s। আর এই বি নামের যে কণাটা ছিল সে প্রতি সেকেন্ডে 30টা করে কণা জমা পড়ে নিচে, ওর নাম তুমি দিয়ে দিলা 30s। ঠিক একইভাবে সি কে তুমি যখন সেন্ট্রিফিউজ যন্ত্রে নিলা, সে 60টা করে জমা পড়ে, এই জন্য এটার নাম হয়ে গেল 60s। আর ডি এটা 40টা করে নিচে জমা পড়ে, ওর নাম হয়ে গেল 40s। তাইলে এই যে নাম হইলো 60-40, এটা কিন্তু কোনো যোগফল না, ওর সেডিমেন্টেশন রেট। মন থাকবে, বেসিক্যালি রাইবোজোমের নামকরণ করা হয়, রাইবোজোম নামকরণ সেডিমেন্টেশন রেটের উপরে। সেডিমেন্টেশন রেট, মন থাকবে, সেডিমেন্টেশন রেটের কারণে এদের নাম আলাদা আলাদা করা হয়েছে। আশা করি বুঝতে পারছো। আর এই আকৃতি ভিন্ন হোক যাই হোক, এটা যোগফল না, এটা কোনো যোগফল না, এটা নাম, এটা হলো নরমালি নাম। তাইলে 70s, 80s, 50s, 30s, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এই জিনিস কখনো ভুল করা যাবে না। যদি এটা বুঝে থাকো তাহলে চ্যাট বক্সে একটু সি দিয়া জানাও, এবার ঠিক। আসো। হ্যাঁ ভাইয়া, ওর নাম হ্যাঁ, কি? হ্যাঁ। আমি শুরু করতে চাচ্ছিলাম, এই হয়ে আচ্ছা, গেছে। একটু দাঁড়াও, আচ্ছা না আচ্ছা দেরি হবে না, তোমার অনেক আগে গেছে তো, সমস্যা না, শেষ হয়ে আচ্ছা যাবে। আচ্ছা আর কয়েকটা কোশ্চেনের একটু অ্যান্সার দেই, এটা আমি লিখবো না, এটা আমি শেয়ারটা অফ করে দিই। তোমরা এখানে কোশ্চেন করছো কিছু, খেয়াল করো, আমি তোমাদের একটু বলে দিই কি কোশ্চেন করছো। একজন জিজ্ঞাসা করছো এনজাইম কি করে, সেখানে এনজাইম বানাম লেখছে ANZIME, এনজাইম। ওকে। আর একজন জিজ্ঞাসা করছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বানাম হলো FOSFORALIZATION। এই যে বানানের অবস্থা, এটা নিয়ে তোমরা ইঞ্জিনিয়ারিং কোচিং করো কোন সাহসে বলো তো ভাই? এই বানান নিয়া কোন সাহসে তোমরা ইঞ্জিনিয়ারিং এডমিশন করো? ঠিক আছে, এই ভুল করো না, পড়াশোনা ঠিকঠাক ভাবে করো, তাহলে অন্য কোথাও কনভার্ট হয়ে যাও। ঠিক আছে, ওকে, তুমি শুরু করে দাও, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ওকে। আচ্ছা, সজীব ভাইয়াকে থ্যাংক ইউ। আমি তোমাদেরকে বলছি একই জিনিস, ভাইয়া হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন দিয়ে আবার একটু সুন্দর মতো বুঝাই দিল। ভালো হয়েছে, ব্রেকটা সুন্দর ইউটিলাইজ হইলো। গল্প করার চেয়ে একটা জিনিস আর একটু তোমরা ক্লিয়ার হইলা, এজন্য সজীব ভাইকে একটা থ্যাঙ্কস। তো আমি তাহলে শুরু করে দেই। তো আমরা এখন পড়বো হচ্ছে, আমাদের পড়া ছিল হচ্ছে রাইবোজোমের কাজ শুরু ছিল, এখন হচ্ছে প্লাস্টিড। ঠিক আছে, প্লাস্টিডে যেটা পড়বো, প্লাস্টিড নিয়ে এখন হচ্ছে আমরা আলোচনা করব, কেমন? তো প্লাস্টিড নিয়ে যে আলোচনা করব, এটা নিয়ে যে কোশ্চেন গুলো আছে ওইগুলো ফার্স্ট একটু আমাদের চিন্তা করতে হবে যে প্লাস্টিড থেকে আলটিমেটলি কি আসে। এটা খুব ইম্পর্টেন্ট যে প্লাস্টিড থেকে কি আসে। প্লাস্টিড থেকে আসে প্রথমত যে ঝিল্লিবদ্ধ না ঝিল্লিবিহীন। অবশ্যই প্লাস্টিড কি ঝিল্লিবদ্ধ। মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল এর ভিতরে নাই। এটা আবিষ্কার করছে শিম্পাঞ্জি না শিম্পার। এটা বারবার পরীক্ষা আসে ভাইয়া, কিভাবে মনে রাখবা জানি না, বাট মনে রাখতে হবে। শিম্পার আবিষ্কার করে। এরা হচ্ছে উদ্ভিদদের সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু, এরা হচ্ছে সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু। এখন হচ্ছে প্লাস্টিডের প্রকারভেদ আমরা পড়বো। প্লাস্টিডকে 3 ভাগে ভাগ করা যায় ভাইয়া, একটা লিউকোপ্লাস্ট, একটা ক্রোমোপ্লাস্ট, একটা ক্লোরোপ্লাস্ট। লিউকোসাইট মানে কি বলতো? শ্বেত রক্তকণিকা, যেটা সাদা বা কোনো বর্ণনা নাই, যেটা সাদা বা যেটার কোনো বর্ণ নাই, ওটা হচ্ছে কি তোমার লিউকোপ্লাস্ট। ঠিক আছে। ক্রোমোপ্লাস্ট যেটার বর্ণ আছে, তার মানে কি রঙিন ফুলের পাপড়ি, হ্যাঁ, এগুলো। আর ক্লোরোপ্লাস্ট কি, যেটার কালার সবুজ। এবারে আসো, কয়েকটা জিনিসের বর্ণ আমাদের একদম ঠোঁটস্থ থাকতে হবে, কারণ পরীক্ষা আসে। সেটা হচ্ছে ক্যারোটিন আর জ্যান্থোফিল। এই দুইটা ছাড়া ভার্সিটিতে পরীক্ষা, এই দুইটা জানা ছাড়া ভার্সিটিতে পরীক্ষা দিতে যাওয়া পাপ। ক্যারোটিনের কালার হচ্ছে গিয়া তোমার কমলা বা অরেঞ্জ, আর জ্যান্থোফিলের কালার হচ্ছে হলুদ বা ইয়েলো। এই দুইটা যদি না জানো তাহলে কেউ ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবে না। এই দুইটা বারবার পরীক্ষা আসে, ভার্সিটির জন্য একটা মাস্ট আসবেই। ওকে। প্লাস্টিড, প্লাস্টিডের তাহলে প্রকারভেদ আমরা বলি, লিউকোপ্লাস্ট হয়ে গেল।
ক্রোমোপ্লাস্ট রঙিন আর ক্লোরোপ্লাস্ট সবুজ। লিউকোপ্লাস্ট আবার 3 ভাগে বিভক্ত, ঠিক আছে? একটা অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। এখন কোনটায় কোন ধরনের পদার্থ সঞ্চিত থাকে সেটা হচ্ছে আমাদের জানার কাজ, তাই না? অ্যামাইলোপ্লাস্ট যেটা থাকবে সেটার ভিতরে হচ্ছে স্টার্চ সঞ্চিত থাকবে বা শর্করা বা শ্বেতসার, তাই না? শ্বেতসার সঞ্চিত থাকবে। এটা হচ্ছে একটু প্যাচ লাগে। আমরা জানি অ্যামাইলোস কি, অ্যামাইলোপ্লাস্ট ভিতর কি থাকবে বলতো? অ্যামাইলোজ। অ্যামাইলোজ কি ভাঙলে পাই? স্টার্চ ভাঙলে দুইটা জিনিস পাই। তোমরা ইন্টার 2 বছর পরে আসছো, স্টার্চ ভাঙলে দুইটা জিনিস পাই, একটা অ্যামাইলোজ আর একটা অ্যামাইলোপেকটিন। তাহলে অ্যামাইলোপ্লাস্ট ভাঙলে কি পাবো আমরা? স্টার্চ বা শ্বেতসার পাবো। ইলায়োপ্লাস্ট, ইলায়ো কথাটা দিয়ে মনে রাখা হচ্ছে ইলাস্টিক। কি মনে রাখবা? ইলায়োপ্লাস্ট হচ্ছে ইলাস্টিক। তাহলে চর্বি জাতীয় যত জিনিস আছে এগুলো একটু ইলাস্টিক। কারো যদি নিজেদের চর্বি থাকে নিজেরাই একটু দেখো, ঠিক আছে? হাতে চর্বি থাকে না? হাতে চর্বি থাকে তো, অনেকের হাতে চর্বি থাকে, অনেকের পেটে চর্বি থাকে। একটু নড়াচড়া করে দেখো তো, চর্বির মতো একটু মানে ইলাস্টিক হয় নাকি? তাহলে ইলায়োপ্লাস্ট, ইলাস্টিক কিসে থাকবে? চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় থাকবে ইলায়োপ্লাস্টে। অ্যালিউরোপ্লাস্টে হচ্ছে বাকিটা প্রোটিন সঞ্চয়কারী। এটা থেকে কোশ্চেন আসবে ইউনিভার্সিটিতে, মাস্ট। ওকে, প্লাস্টিডের আকৃতিটা মুখস্থ করবা। এর ভিতরে স্পাইরোজাইরা হচ্ছে সর্পিলাকা। স্পাইরোজাইরাতে প্লাস্টিকটা থাকে হচ্ছে স্পাইরাল। স্পাইরাল মানে হচ্ছে বাঁকানো, মানে হচ্ছে সর্পিলাকা। তাহলে স্পাইরোজাইটে হচ্ছে তোমার যে ক্লোরোপ্লাস্টে থাকবে সর্পিলাকার থাকবে। আর ফিতা বা গার্ডেল আকার, ফিতা বা গার্ডেল আকার কি? এটা হচ্ছে গোল থাকবে। কেমন থাকবে? গোল। গার্ডেল মানে কি? মেয়েরা চুলে গার্ডেল দাও না, কি বলো? গার্ডার বলো অনেকে। এটা বলা যাবে না, এটা ভুল কথা। গার্ডেল এখন থেকে দোকানে যেয়ে বলবা ভাইয়া আমাকে একটা গার্ডেল দেন। উলোথ্রিক্স, হ্যাঁ উলোথ্রিক্স, এটা পরীক্ষায় বারবার আসে। বাদ বাকি গুলো মুখস্থ করবা। পিথোফোরাটা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে একবার আসছিল। ওকে, প্লাস্টিড কি? অবশ্যই ঝিল্লিবদ্ধ। এই যে দেখো তো বাইরে ঝিল্লি, দেখছো? এবার আসো এখান থেকে একটু বুঝি। এই যে যে প্লাস্টিডের চারপাশে কি একটা ঝিল্লি থাকে? যে কোনো ঝিল্লিই তৈরি হয় লিপোপ্রোটিন দিয়ে। চোখ বন্ধ করে দাগাই দিবা যদি আসে যে কোষীয় অঙ্গাণুর যে ঝিল্লিগুলা কি দিয়ে তৈরি হয়? লিপোপ্রোটিন দিয়ে। এর ভিতরে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল কোথায় থাকে বলো? ছোট ছোট চাকতি আছে, এই চাকতির ভিতরে ক্লোরোফিল থাকে। এই চাকতিগুলোর নাম হচ্ছে গ্রানাম চাকতি। কি? গ্রানাম চাকতি, ঠিক আছে? এই গ্রানাম গুলো একটা আরেকটার সাথে যে নালী দ্বারা যুক্ত থাকে এটার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম, ঠিক আছে? আর এদের ভিতরে যে ম্যাট্রিক্স জাতীয় পদার্থ থাকে এটার নাম হচ্ছে স্ট্রোমা। এই গ্রানাম চাকতি থেকে ভার্সিটিতে কোশ্চেন আসছে। গ্রানাম চাকতি কি? অনেকগুলো চাকতির মতো অংশ যারা হচ্ছে ক্লোরোফিল বহন করে, ঠিক আছে? এইটা আসছে। দুইটা গ্রানামকে সংযোগকারী নালীর নাম কি? স্ট্রোমা ল্যামেলাম। ভুল করা যাবে না কিন্তু। ওকে ওকে। সেন্ট্রিওল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাকে একটু চ্যাট বক্সে কেউ লিখে জানাও তো সেন্ট্রিওল কি? ঝিল্লিবদ্ধ না ঝিল্লিবিহীন? আমি একটু চ্যাটে চলে যাই। সেন্ট্রিওল ঝিল্লিবদ্ধ না ঝিল্লিবিহীন? তারা ভেরি গুড। আমিন, ইমন, কণিকা, রাইসা, নিশাদ, সাদ আব্দুল্লাহ, তিশা। তিশা একটু ভুল করছো, ঠিক আছে। সাইমা, মেহেদি, সৌরভ, থ্যাংকস এ লট, রতন, সাদিক। ঝিল্লি বিহীন, তাই না? মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল, সবাই চ্যাট অফ করে দাও। প্রতি সেকেন্ডে মানে কি? সেতে কি? সেন্ট্রিওল। এখন মনে রাখবা সেন্ট্রিওল কাজ বেশি ইম্পর্টেন্ট। সেন্ট্রিওলের কাজ আমরা কি বললাম? সেতে কি? প্রতি সেকেন্ডে ইমোশনাল। সেতে সেন্ট্রিওল কি? ঝিল্লিবিহীন। একটা কাজ সব থেকে বেশি আছে সেন্ট্রিওলের কাজ, সে মনে রাখবা, সি মনে রাখবা। তাহলে সেন্ট্রিওল কি করে? সিলিয়া এবং ফ্লাজেলা সৃষ্টি করে। চলনের জন্য সিলিয়া ফ্লাজেলা সৃষ্টি করে। এরা কি করে? কোষ বিভাজন, স্পিন্ডল যন্ত্র বা মাকুতন্ত্র তৈরি হয় না, ওইটা গঠন করে। এবার আসো, মাকুতন্ত্র গঠন করে জিনিস হাসান স্যারের বইয়ের পিছনে লিখে রাখবো। মাকুতন্ত্র গঠন করে দুইটা জিনিস, একটা হচ্ছে সেন্ট্রিওল আর একটা হচ্ছে মাইক্রোটিউবিউলস। একটু পরে আসবো। সেন্ট্রিওলস আর মাইক্রো টিউবিউলস এরা কি করে? এদের কাজ হচ্ছে গিয়ে তোমার মাকুতন্ত্র তৈরি করা। পরীক্ষা কিন্তু আসে। হাসান স্যারের বইয়ের পিছনে সুন্দর মতো লিখে রাখবা। এরা শুক্রাণুর লেজ গঠন করে, কারণ কি? চলনে সাহায্য করে। বললাম কি? সে মানে সিলিয়া। তাহলে সিলিয়া ফ্লাজেলা যদি গঠন করে চলনে, তাহলে এরা কি শুক্রাণুর চলনের জন্য গঠন করবে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ঠিক আছে? এবারে আসো, এরা তো কি? সেন্ট্রিওল, ঝিল্লিবিহীন, আমরা জানি, তাই না? একদম ফার্স্ট এসে সেন্ট্রিওলের গঠনটা ভালো লাগবে। সেন্ট্রিওল একটা প্রাচীর বা সিলিন্ডার ওয়াল থাকে। সেন্ট্রিওল দেখতে সিলিন্ডারের মতো, দেখো তো, এই যে একটা গোল, দেখছো? গোল সিলিন্ডারের মতো না? তাহলে এই সিলিন্ডারের একটা ওয়াল থাকে।
ঠিক আছে, সিলিন্ডারে কি থাকে, একটা ওয়াল থাকে। তাহলে কি থাকে, প্রাচীর বা সিলিন্ডার ওয়াল। প্রত্যেকটা ওয়াল গঠিত হয় এক একটা ট্রিপলেট দিয়ে। কেন ট্রিপলেট বলা হয়, তিনটা উপনালিকা দিয়ে এক একটা ট্রিপলেট গঠিত হয়। মনে করো একটা ট্রিপলেট, দুইটা ট্রিপলেট, তিনটা ট্রিপলেট, 4 নাম্বার ট্রিপলেট, 5, 6, 7, 8, 9। মোট কয়টা ট্রিপলেট থাকে বলতো, 9টা ট্রিপলেট থাকে। আর প্রত্যেকটা ট্রিপলেটে কয়টা উপনালিকা থাকে, একটা, দুইটা, তিনটা। আবার দেখাচ্ছি, এই দেখো, একটা, দুইটা, তিনটা। পরীক্ষায় বারবার কোশ্চেন থাকে, সেন্ট্রিওলে ট্রিপলেট কয়টা থাকে, 9টা। বোঝা গেছে? এই চিত্রটা দেখলে দেখো তো, এখানেও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টা কি, ট্রিপলেট। কেন ট্রিপলেট বলা হয়, ট্রিপলেট গুলো হচ্ছে এই যে তিনটা উপনালিকা দিয়ে গঠিত, এইরকম এক একটা ট্রিপলেট। তাহলে ট্রিপলেট মোট কয়টা থাকে, 9টা। পরীক্ষায় বারবার আসে। আর প্রত্যেকটা ট্রিপলেটে কয়টা অনুনালিকা থাকে, একটা, দুইটা, তিনটা। এই চিত্র দেখলেই তো বোঝা যায়। এই যে দেখো তো ভাই, একটা, দুইটা, তিনটা, প্রত্যেকটা ট্রিপলেটে তিনটা করে উপনালিকা থাকে। এবং প্রত্যেকটা ট্রিপলেট দেখো তো একসাথে যুক্ত হয়ে ওয়াল তৈরি করছে না। এই 9টা ট্রিপলেট একটা আরেকটার সাথে গ্লু দিয়া লাগাইয়া ওয়াল তৈরি করছে, তাই না? এরকম মনে করো যে 9টা, এটা 9 গুণ করে দাও, 9টা চারপাশে মিলিত হয়ে, তাহলে যখন যে গ্লু দিয়ে লাগানো হবে, গ্লুটার নাম কি, লিঙ্কার বা যোজক। পরীক্ষায় আসে এখান থেকে একটাই, ট্রিপলেট কয়টা, 9টা। আর প্রতিটাই কয়টা, তিনটে উপনালিকা। এখন একটু বুদ্ধি করে বলো তো, মোট উপনালিকা কয়টা থাকবে? ভেরি গুড, 27টা। আসিফ, অর্পি, হ্যাঁ তোমরা তো ভালো, তো এই তো ইঞ্জিনিয়ারিং কোচিং করো, ঠিক আছে। ওকে, অফ করো। আসে 9টা ট্রিপলেট, প্রতিটা উপনালিকা তিনটা, আর যোজক লিঙ্কার থাকে, ঠিক আছে। ওকে, সেন্ট্রিওল থেকে আর কিছু, সেন্ট্রিওল থেকে ফার্স্টে যদি এই চ্যাপ্টার থেকে কোনো কাজ পড়তে হয়, সেন্ট্রিওল পড়তে হবে, এখান থেকে আসেই, ঠিক আছে। এটাই কঠিন। কারণ দেখো, সে দিয়ে মনে রাখবা, সিলিয়া তৈরি করে, লেজ গঠন করে, আর কি মাকুতন্ত্র তৈরি করে। মাকুতন্ত্র দুইটা তৈরি করে, সেন্ট্রিওলও করে আবার মাইক্রোটিউবুলসও করে। মাকুতন্ত্র যেহেতু তৈরি করে, এরা কোষ বিভাজনে তো সাহায্য করবেই। ওকে, এবার আসো কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল আমরা পড়ছিলাম, মাম প্রতি সেকেন্ডে ইমোশনাল। মাতে কি ছিল, মাইক্রোফিলামেন্ট। আর একটা মাতে কি ছিল, মাইক্রোটিউবিউলস। আর ইমোশনালি কি ছিল লাস্টে বলতো, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কঙ্কাল কি কি দিয়ে গঠিত হয়, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর মাইক্রোটিউবিউলস দিয়ে। দেখো তো, মাইক্রোটিউবিউলস এর একটা কাজ আমরা অলরেডি পড়ে ফেলছি, কি, মাকুযন্ত্র গঠন করে। দেখছো, এই মাইক্রোটিউবিউলস কি করে, মাকুযন্ত্র বা মাকুতন্ত্র গঠন করে। শেষ। আর বাদ বাকিগুলোর কাজ কি, দেখো তো, এদেরকে বলা হয় কোষীয় কঙ্কাল। কোষের আকৃতি দান করে, তাই না? দেখো তো, সবগুলো কি, কোষের আকৃতি দান করে। এতটুকু পড়লেই এনাফ, কারণ এত ভিতর থেকে আসে না এবং পারবাও না। বাট পরীক্ষা যদি আসে নিচের কোনটি কোষীয় কঙ্কাল নয়, তাহলে তো পারবা, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে কোষীয় কঙ্কাল। ঠিক আছে, মনে থাকে যেন। ঠিক আছে, ওকে। মাকুতন্ত্র গঠন করে হচ্ছে মাইক্রোটিউবিউলস, এখানেও লিখে দিছি, বলে দিলাম। সেন্ট্রিওল আর মাইক্রোটিউবিউলস দুইটাই হচ্ছে মাকুতন্ত্র তৈরি করে। এবারে আমাকে একটু বলো, এই কোষীয় কঙ্কাল তাহলে কি, ঝিল্লিবদ্ধ না ঝিল্লিবিহীন? দেখি তো বুদ্ধি আছে নাকি। কোষীয় কঙ্কাল ঝিল্লিবদ্ধ না ঝিল্লিবিহীন? তাড়াতাড়ি। ভেরি গুড, ইমরান হাসান, রাকিব, সাইমা, মোর্শেদ, নাইম, নাইম, জয়, ফারহান। ফারহান ভুল আনসার করছো। সানি, আলামিন। ঝিলিবিহীন, কারণ কি, মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল। মাতে কি ছিল, মাইক্রোফিলামেন্ট। আর একটা মাতে কি ছিল, মাইক্রোটিউবুলস। আর একটা ছিল ইমোশনাল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এগুলো সবই ঝিল্লিবিহীন। তাহলে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে একবার আসছিল, কোষীয় কঙ্কাল কি, তোমরা তখন যারা পরীক্ষা দিছিল কান্নাকাটি করছিল যে কি, এটা তো পড়ে নাই ভাইয়া, তাই না? কোষীয় কঙ্কাল তো কি, এই তিনটা, এরা ঝিল্লিবিহীন, মনে থাকে যেন। এবার আসো পারঅক্সিসম, গ্লাইঅক্সিসম। আমি একটু তাড়াতাড়ি আগাই, দেখবো যে খুব মজা লাগবে। পারঅক্সিসম হচ্ছে এমন ধরনের অক্সিজেন, শোনো, শরীরে বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ায় একটা বিষ নিঃসৃত হয়। বিষটার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড কি, একটা বিষ, যেটা শরীরের জন্য খারাপ। এখন এই হাইড্রোজেন পারঅক্সাইডটা বিষ থাকবে না যদি এটাকে ভেঙে পানি আর অক্সিজেনে পরিণত করা যায়, তাই না? তাহলে এটাকে ভাঙতে হবে। এটাকে ভাঙার জন্যই হচ্ছে পারঅক্সিজম। পারঅক্সিজম কি করে, বিষ হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে আমাদের ভালো পানি পরিণত করে দেয়। আর অক্সিজেন, দেখো দুইটাই শরীরের জন্য কত ভালো। তাহলে পারঅক্সিজেন খুবই ইম্পর্টেন্ট। তাহলে এরা কি করে, পারঅক্সিজম কি করে, পারঅক্সাইড বা বিষকে ভেঙে কিসে পরিণত করে, পানি এবং অক্সিজেনে পরিণত করে। ঠিক আছে, তাহলে কি ভাঙতেছে না। ভাঙার ইংরেজি হচ্ছে ক্যাটালিজম, ক্যাটাবলিজম, ঠিক আছে, বা ক্যাটালাইজ। ক্যাটালাইজ মানে হচ্ছে ভাঙা। তাহলে পারঅক্সিজমে কি করে, ভাঙে। তাহলে পারঅক্সিজমের ভিতরে যে এনজাইমটা থাকে, ওই এনজাইমটার নাম কি হবে,
ক্যাটালাইজ। ক্যাটালাইজ মানে ভাঙা, তাহলে ক্যাটালাইজ কি করবে? ভাঙবে। ঠিক আছে, এটা পরীক্ষায় আসতে পারে, বাট এই যে পারক্সিজমের কাজ এইটা মাস্ট। ঠিক আছে, এবার আসো গ্লাইঅক্সিসোম। গ্লাইঅক্সিসোমের কাজ খুব মজা। মনে করো আমরা যখন পেটের ভিতরে থাকি, আমাদের খাবার কোথায় যায়? আমাদের মা খাবার খায়, ওই খাবার যায়, তাই না? মনে করো যে এখানে কার নাম বলবো, একজনের নাম বলি, দেখি তো চ্যাট বক্সে কে আছে। নিয়ামত না কে, না নিয়ামত আগের বেঁচে ছিল। সাকিব, সাকিবকে দিয়ে আমি একটু বলি। না, সাকিবের কথা আমি বলবো না, সাকিব ভুল আনসার দিচ্ছে, মাইল লাগাই দিব, তাই সাকিবকে বলবো না। আমি হচ্ছে ওকে থাক, সবাই বলে, আমি সাকিব রেই বলি, থাক, ভুল থেকেই তো শিখতে হবে, তাই না? সাকিব রে দিয়ে বলি। সাকিব যখন ছিল, মনে করো আন্টি অনেক ভালো ভালো খাবার খাইছে না, হরলিক্স খাইছে, ক্যাডবেরি ডেইরি মিল্ক সিল্ক খাইছে, বিভিন্ন ধরনের মিষ্টি খাইছে, তার মানে কি সে পুষ্টি পাইছে। চিনি খাইছে না, সেই জন্যই তো সাকিব পেট বড় হয়েছে, বেঁচে আছে। আর বীজের ভিতরে যখন উদ্ভিদ থাকে, তখন ওইটারেও তো খাবার দিতে হয়, তাই না? ওদেরও কি চিনির দরকার হয়, কারণ শর্করা ছাড়া তো আলটিমেটলি তোমার শক্তি উৎপন্ন হবে না। তাই বীজের অঙ্কুরোদ্গম কালে গ্লাইঅক্সিজম কি করে? লিপিডকে ভাঙা চিনিতে পরিণত করে, যাতে বীজটা বেঁচে থাকতে পারে। তাই গ্লাইঅক্সিজমের কাজ কি? বীজের ভিতর সাধারণত লিপিড থাকে, ওইটারে ভাঙা ওই বাবুটা যাতে বাইচে থাকে, মানে উদ্ভিদের বাবু, এজন্য ওটাকে চিনিতে পরিণত করে। এইটা ভাইয়া জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি কেন বারবার ভি লিখতেছি, ডিইউ খুব কম লিখতেছি, কারণ ডিইউ তে সব আসে, আর জাহাঙ্গীরনগরে এই কঠিন জিনিসগুলো আসে, তাই আমি জেইউ কিন্তু লিখে দিচ্ছি। ওকে, তাহলে এবার আসো খুব সহজ পোল নিয়ে নেই। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের ভিতরে সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? একটু তাড়াতাড়ি আনসার করে ফেলো। হ্যাঁ, টাইম দিব না, 10 সেকেন্ড বা 20 সেকেন্ড টাইম দিব। আশা করি এটা সবাই পারবে। তারপর কার যদি মোবাইলের ভিতর সমস্যা থাকে, এ হে, এদের মানে তোমরা কি শুরুটা করছো কি? হ্যাঁ, এটা খুব সহজ একটা কোশ্চেন। সর্ববৃহৎ অঙ্গাণু বললাম না? ওকে, আমি এটা বন্ধ করে দিই। সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে গিয়ে তোমার প্লাস্টিড। ওকে, মাত্র 75% সঠিক উত্তর দিছো। আবার বলে দেই, বারবার পড়ো, কারণ ক্লাসের পর তো আর পড়বা না। সর্ববৃহৎ অঙ্গাণু কি? প্লাস্টিড। 5 বার বলো, সর্ববৃহৎ অঙ্গাণু প্লাস্টিড, সর্ববৃহৎ অঙ্গাণু প্লাস্টিড, সর্ববৃহৎ অঙ্গাণু প্লাস্টিড, সর্ববৃহৎ অঙ্গাণু প্লাস্টিড। এই যে দেখো, সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু কি? প্লাস্টিড। হ্যাঁ, মনে রাখা লাগবে। পাওয়ার হাউস মানে কি? পাওয়ার থাকলেই বড় না, মাইটোকন্ড্রিয়া ছোট কিন্তু ওটা পাওয়ার হাউস, শক্তি উৎপন্ন করে। এবার সর্ববৃহৎ অঙ্গাণু কিন্তু প্লাস্টিড, এটা পরীক্ষায় লাগবে, আর জীবনও যাতে না ভুল হয়। তাই ক্লাসগুলো খুব ভালো মতো করবে, বা ক্লাসেই পড়া প্রায় 80% হয়ে যাবে। এবার আসো আমরা পড়াবো হচ্ছে নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াস আবিষ্কার করেছে হচ্ছে মিস্টার রবার্ট ব্রাউন। এটার থেকে কিছু ইম্পর্টেন্ট হইতে পারে না, এটা খুবই ইম্পর্টেন্ট। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করছে কত সালে? 1831 সালে। অর্কিড কোষে দেখছিল। সব থেকে মজার কথা, আমি যেবার মেডিকেলে চান্স পেয়েছি ওইবারও আসছিল নিউক্লিয়াস কে আবিষ্কার করছে। ওই একইবার আমি ঢাকা ভার্সিটিতেও পরীক্ষা দিছিলাম, আসছিল নিউক্লিয়াস কে আবিষ্কার করছে। এবং সব থেকে মজার কথা, জাহাঙ্গীরনগরে আমি পরীক্ষা দিয়েছিলাম, চান্সও পাইছিলাম। শুধু একটা জায়গায় আমি চান্স পাইনি, সেটা হচ্ছে বুয়েট। ঠিক আছে, তো জাহাঙ্গীরনগরে আমি পরীক্ষা দিয়েছিলাম, ওখানেও আসছিল। এই তোমরা যেটা করতেছো, যেখানে তোমরা চান্স পাবে, ওইখানে আমি চান্স পাইনি। ঠিক আছে, ওকে। তাহলে আহ আসছিল যে কে আবিষ্কার করে? রবার্ট ব্রাউন। কোথায় আবিষ্কার করে এটাও লাগবে, অর্কিড ফুলে। আর হচ্ছে গিয়া সালটাও লাগবে, এত ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আসো, কিছু কিছু কোষে আছে নিউক্লিয়াস নাই, আমরা সবাই জানি তো, আরবিসি। হ্যাঁ, রক্তকণিকার ভিতরে আগে তোমাকে কিছুদিন আগে তোমাদের ব্লাডের তোমাদের বলা হয়েছে শুধু শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। পরিণত আরবিসি এবং অনুচক্রিকা বা প্লেটে দেয়ার ইজ নো নিউক্লিয়াস। ফ্লোয়েম টিস্যুর ভিতরে আমরা দেখছিলাম সিপ কোষের ভিতরে কোনো নিউক্লিয়াস নাই, চোখের লেন্সে নিউক্লিয়াস নাই। তাহলে এই চারটার ভিতরে নিউক্লিয়াস নাই, এটা মনে রাখতে হবে। আমরা তো জানি, হ্যাঁ, এইসব এই জায়গা থেকে ভার্সিটি কোশ্চেন আসবে, বিশেষ করে আরবিসি তে নাই, অনুচক্রিকায় নাই, সিপ কোষে নাই, চোখের লেন্সে নাই। কয়েকদিন আগে ব্লাড ক্লাস করে আসছো, খুব ভালো মতো এটা জানো। নিউক্লিয়াসের গঠনটা একটু দেখাই, অলরেডি ফার্স্ট লেকচার একদম ফার্স্ট ছিলাম। পরিণত নিউক্লিয়াসে কি থাকবে মনে আছে? একটা, হ্যাঁ, এনভেলপ বা একটা আবরণ থাকবে, এটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে, বা নিউক্লিয়ার এনভেলপ, আবরণ। ভিতরে থাকবে হচ্ছে নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজমের মতো তরল, অর্ধ তরল পদার্থ, নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, এবং কি থাকবে? মধ্যে একটা নিউক্লিয় লাস থাকবে, এটা হচ্ছে একটা নিউক্লিয় লাস। আর কি থাকবে? ক্রোমোজোম। যখন
তোমার নিউক্লিয়াস কোষ বিভাজন অবস্থায় থাকে না, স্থির অবস্থায় থাকে বা রেস্টিং অবস্থায় থাকে, তখন ওদের ভিতরে যে ক্রোমোজোম গুলো থাকে এগুলো কিন্তু দেখা যায় না, অত সুন্দর সজ্জা গঠন করে না। নর্মালি কোষ বিভাজনের মেটাফেজ ধাপে আমরা ক্রোমোজোম গুলো সুন্দর এমন পাই না, যেটার ভিতর দুইটা ক্রোমাটিড পাওয়া যায়। নর্মালি কিন্তু যখন রেস্টিং অবস্থায় থাকে এরকম পাওয়া যায় না, তখন ক্রোমোজোমকে বলা হয় ক্রোমাটিন তন্তু। দেখছো, তখন ক্রোমোজোমকে কি বলা হয় ভাইয়া? ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, এইটা এখানে বোঝানো হয়েছে। এবারে দেখো তো, নিউক্লিয়াসের চারপাশে যে লেয়ারটা আছে, যে ঝিল্লিটা, আমি বলছিলাম এরাও কি একটা ঝিল্লিবদ্ধ একটা জিনিস। আমি বলছিলাম যত ঝিল্লিবদ্ধ জিনিস আছে ওটার চারপাশে কি থাকে? দ্বিস্তরী লিপোপ্রোটিন থাকে। মনে আছে? দ্বিস্তরী লিপোপ্রোটিন থাকে, বলেছিলাম না? অবশ্যই, অ্যাজ পার অ্যাজ আই নো বলছিলাম যে লিপোপ্রোটিন কোষীয় অঙ্গাণুর চারপাশে। আচ্ছা অমিত, আরবিসির ফুল মিনিং হচ্ছে ভাই রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। ঠিক আছে, মনে থাকে যেন। ওকে, আচ্ছা তাহলে এতটুকু আমরা বুঝাইলাম। এবারে আমি কি বলছি, এখন আমরা ক্রোমোজোমের গঠন পড়বো। ক্রোমোজোমের গঠন পড়ার আগে আমাদের একটা জিনিস বলতে হবে। দেখো তো, এই নিউক্লিওলাসের সাথে কিন্তু ক্রোমাটিনের সব অংশ যুক্ত নাই, কিছু কিছু অংশ যুক্ত আছে, এইটা যুক্ত আছে, এইটা যুক্ত আছে। ক্রোমাটিন বা ক্রোমোজোমের যে অংশ নিউক্লিওলাসের সাথে যুক্ত হয়, ঠিক আছে, ক্রোমোজোমের যে অংশ নিউক্লিওলাসের সাথে যুক্ত হয় ওই জায়গাটার নাম হচ্ছে স্যাটেলাইট। ওই জায়গাটার নাম কি? স্যাটেলাইট। আমরা এটা তোমাদের বোঝানোর জন্য বলবো। তাহলে ক্রোমাটিন ক্রোমোজোমের যে অংশ নিউক্লিওলাসের সাথে যুক্ত হয় ওই জায়গাটার নাম হচ্ছে স্যাটেলাইট। তাহলে স্যাটেলাইট কিন্তু সব ক্রোমাটিন বা সব ক্রোমোজোমে থাকে না, কয়েকটাই আছে। দেখছো, মনে থাকে যেন। এটা একটু বেসিক বুঝতে হবে, নইলে কিন্তু জীবনে পারবে না। ক্রোমোজোম নামকরণ করেন হচ্ছে ওয়েল্ডার, এইটা পরীক্ষায় বারবার আসে। ক্রোমাটিন নামকরণ করেন হচ্ছে ওয়াটার ফ্লেমিং, এটাও আসে। এগুলো তো মুখস্থ করার জিনিস, এটা তো আর তোমাকে বলতে পারবো না। সংখ্যা শুধুমাত্র ধানেরটা পড়বা, ধানের ক্রোমোজোম সংখ্যা 24, 24 দুগুণ কি 48। গোল আলুর ক্রোমোজোম সংখ্যা কি? ঠিক আছে, তাহলে ধানের ক্রোমোজোম কে আবিষ্কার করে বলো? কয়ের সংখ্যা কয়টা? 24। আর গোল আলুর দুগুণ 48। এতটুকু পড়লে না। গরু ছাগলের দুইটা আসে 60। ঠিক আছে, এদের ক্রোমোজোম যতটুকু দাগাই দিলাম এতটুকু পড়বা। প্যাচ লাগে, ক্রোমাটিন নামকরণ করে ওয়াটার ফ্লেমিং, ক্রোমোজোম নামকরণ করে ওয়েল্ডার। ওকে, পরীক্ষায় আসে। এবারে আমরা ক্রোমোজোম পড়বো, ক্রোমোজোমের গঠন। অলরেডি তোমাদের বলে ফেলছি, ক্রোমাটিন গুলোই কি আলটিমেটলি ক্রোমোজোম। ক্রোমাটিন গুলো কি যখন স্টেট অবস্থায় থাকবে বা স্থির অবস্থায় থাকবে এদের বলা হয় ক্রোমাটিন তন্তু। এগুলো যখন কোষ বিভাজনের মেটাফেজ ধাপে যাবে তখন এরা সুন্দর একটা সজ্জা নিবে। সজ্জায় কি মধ্যে একটা সেন্ট্রোমিয়ার থাকে আর দুইটা ক্রোমাটিড তন্তু থাকে, এই একটা ক্রোমাটিড তন্তু, এই একটা ক্রোমাটিড তন্তু। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন দেখবো যে ক্রোমোজোম কত ইজিলি বুঝি। আর স্যাটেলাইট তো বুঝলামই, তাই না? নিউক্লিয়াসের যে জায়গায় ক্রোমাটিন বা ক্রোমোজোমের অংশ যুক্ত থাকে সব ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে না। তাহলে ক্রোমোজোমের গঠন, ক্রোমাটিন, তাই না? ক্রোমোজোম ইউজুয়ালি কি নর্মাল অবস্থায় ক্রোমাটিন থাকে, পেঁচানো অবস্থায় থাকে, কুণ্ডলিত থাকে দুইটাই। দুই ধরনের ক্রোমাটিন আছে, হেটেরোক্রোমাটিন, ইউক্রোমাটিন। হেটেরো মানে হচ্ছে কি, এটা দিয়ে মনে রাখবা, হেইট। ঠিক আছে, যারা নিষ্ক্রিয় বা কাজ করে না ওদের কি আমরা হেট করি না? তাহলে হেট করি নিষ্ক্রিয় ডিএনএ কে, এই টেকনিকটা মনে রাখবা। তাহলে হেটেরোক্রোমাটিনের উদাহরণ কি? নিষ্ক্রিয় ডিএনএ, ভার্সিটিতে আসে। তাহলে ইউক্রোমাটিন কি? যেটা সক্রিয় ডিএনএ ধারণ করে। টেকনিক শিখাই দিলাম কিন্তু ভাইজানেরা। ক্রোমাটিড অলরেডি বলে ফেলছি, ক্রোমাটিন কি স্টেট ফেজে থাকে, কুণ্ডলিত অবস্থায়। যখন মেটাফেজে ক্রোমোজোমকে কি বলা হয়? দুই ভাগে ভাগ করতে দেখা যায়, কুণ্ডলিত থাকে না। একটা কি থাকে? এই যে একটা হচ্ছে এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড থাকে। ওকে, তাহলে দেখো কি দ্বারা থাকে? এই একটা ক্রোমাটিড থাকে, দেখো, ঠিক আছে। তাহলে এই একটা ক্রোমাটিড, সরি, এই একটা ক্রোমাটিড, দেখছো এটা কোন দশায় থাকে? ক্রোমাটিড পরীক্ষায় বারবার আসে। ক্রোমাটিড কোন দশায় পাওয়া যায়? কোষ বিভাজন বা মেটাফেজে পাওয়া যায়। কোন ফেজে পাওয়া যায়? মেটাফেজে পাওয়া যায়, লম্বালম্বি। এবং যে অংশ দ্বারা এরা একটা আরেকটার সাথে যুক্ত থাকে ওটার নাম সেন্ট্রোমিয়ার। এবং সেন্ট্রোমিয়ার এখানে কি দেখো তো, একটা কুঞ্চন বা একটা কুঞ্চিত অংশ তৈরি হয় না, চিপা জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে মুখ্য কুঞ্চন। ঠিক আছে, আর একটা মজার জিনিস আমরা পড়বো, স্যাটেলাইট। আমি কি বলছিলাম, সব ক্রোমোজোমে তো স্যাটেলাইট থাকে না, যেগুলো নিউক্লিয়াসের সাথে থাকবে ওগুলোর নাম হচ্ছে স্যাটেলাইট। কিছু কিছু ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, তার মানে কি স্যাটেলাইট সবসময় প্রান্তেই থাকবে, একটা প্রান্তে থাকবে, সবগুলোই থাকবে না। স্যাটেলাইট কি মনে আছে? যে
নিউক্লিওলাসের সাথে ক্রোমোজোমের যে অংশটা যুক্ত হবে এটাই স্যাটেলাইট। তার স্যাটেলাইট কি? যে ক্রোমোজোম এটা নিউক্লিয়াস হবে না, এখানে ভুল আছে, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস বহন করে, ওইটাই হচ্ছে কি তোমার স্যাটেলাইট ক্রোমোজোম, তাই না? এখানে হবে গৌণকুঞ্চন। দেখো এখানেও একটা চিপা সৃষ্টি হয়, এটার নাম গৌণকুঞ্চন। ঠিক আছে, এবার আসো টেলোমিয়ার। এই জায়গা থেকে ভার্সিটিতে কোশ্চেন আসে। টেলোমিয়ার, টেলো মানে হচ্ছে প্রান্ত, এটা মনে রাখবা আজকে থেকে। টেলো মানে কি? প্রান্ত। কোন কোন বিজ্ঞানী মনে করে ক্রোমোজোমের একদম মাথায় টেলোমিয়ার নামে একটা অংশ আছে, ওখান থেকে টেলোমারেজ এনজাইম নিঃসৃত হয়। এই টেলোমেরাইজ এনজাইমের কাজটা পরীক্ষায় আসে। এরা কি করে? জরা রোধে কাজ করে। জরা মানে কি বলতো? বার্ধক্য, বুড়া হবা না জীবনে। তো জরা দিয়ে মনে রাখবা, মানে বুড়া হবা না। কে? জরা দিয়ে জয়া আছে না, জয়া হোসেন। তাহলে জয়া হোসেনের কি কোনো জরা আছে? দিন দিন যায় আর দিন দিন সে কি তরুণ হচ্ছে, তাই না? বয়স্ক হচ্ছে না। তো এটা কিন্তু ভাই তোমাদের মজা করার জন্য বলা, যে টেলোমারেজ এনজাইম কি জয়া হোসেন বানাইছে, মানে কি এরা জরা রোধ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। তাহলে ইটস অল অ্যাবাউট ক্রোমোজোমের গঠন। এর বাইরে কি কোশ্চেন আসার কোনো ওয়ে আছে? যদি বলে টেলোমিয়ার কোথায় থাকে, টেলো মানে প্রান্তে, প্রান্তে থাকবে। ঠিক আছে। গৌণকুঞ্চন কোথায় থাকে? স্যাটেলাইটে থাকে, মনে থাকতে হবে। এই স্যাটেলাইটের কাছে গৌণকুঞ্চন থাকে, আর সেন্ট্রোমিয়ারের কাছেই মেইন চিপাটা থাকে। তাহলে সেন্ট্রোমিয়ারে কি থাকে? মুখ্য কুঞ্চন থাকে। এত কঠিন আসবে না, বাট আসতে পারে। কিন্তু মুখ্য কুঞ্চন কোথায় থাকে? সেন্ট্রোমিয়ারে থাকে। এভাবে বুঝে বুঝে চিত্র দেখে পড়তে হবে, নইলে কিন্তু ধরা অবশ্যম্ভাবী। এবারে ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ক্রোমোজোম কি? একটা কোষের অংশ। এটাতে অবশ্যই কি থাকে? আমি কি বলছি? ক্রোমোজোম কি? বংশগতির ধারক ও বাহক। এতে অবশ্যই ডিএনএ থাকবে, আরএনএও থাকতে পারে, নিউক্লিক অ্যাসিড থাকবে, তাই না? ডিএনএ থাকবে। এবং ক্রোমোজোম কি? একটা কোষীয় উপাদান। নিউক্লিয়াস কি? একটা জীবীয় উপাদান না? এখানে জীবীয় উপাদান মানে কি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি দিয়ে তৈরি হয়? আমরা কি বলছিলাম? সজীব বা উপাদান কি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের তিনটা অংশ, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি। নিউক্লিয়াসের একটা অংশ ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোমেও অবশ্যই প্রোটোপ্লাজমের একটা অংশ থাকবে না? এবং সেটা প্রোটোপ্লাজম কি দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে জীবীয় ভিত্তি থাকলেই তোমার প্রোটিন দিয়ে তৈরি হতে হবে। তাহলে ক্রোমোজোমের প্রোটিন দুই ধরনের, একটা হিস্টোন প্রোটিন, একটা নন হিস্টোন প্রোটিন। পরীক্ষায় এই দুইটাই আসে, যে ক্রোমোজোমে কোন কোন টাইপের প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন থাকে। কোষ রসায়নে তোমাদের এটা আবার বলা হবে। আজকের একটা চ্যাপ্টারের অংশ নাই, সেটা হচ্ছে ডিএনএ এর অনুলিপন, ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি, আরএনএ তৈরি, বা ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে অনুলিপন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে এগুলো কি হয়? ডিএনএ এর হয়, আরএনএ এর হয়। এগুলো কোথায় থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে। তাহলে ক্রোমোজোমে কি? এগুলো হইতে এনজাইম লাগে, এই এনজাইম গুলো লাগে। ডিএনএ পলিমারেজ, এটা আজকে কেউ কিউ&এ তে কইরো না, এটা সামনের ক্লাসে খুব সুন্দর মতো অনুলিপনে বুঝবা যে কেন ক্রোমোজোমের ভিতর ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ থাকে। ঠিক আছে। নন হিস্টোন প্রোটিনটা 500 ধরনের, এটা পরীক্ষায় ভাইভাতে ভার্সিটিতে অনেকবার আসছে। সব থেকে ইম্পর্টেন্ট, কয় ধরনের প্রোটিন থাকে? 2 ধরনের, হিস্টোন, নন হিস্টোন। মানে কি কি প্রোটিন থাকে? হিস্টোন আর নন হিস্টোন। আর হিস্টোন আর নন হিস্টোন কয় ধরনের থাকে? 500 ধরনের। ওকে। ক্রোমোজোমের প্রকারভেদ, আমি কি, ক্রোমোজোমে কি থাকবে? তোমার সেন্ট্রোমিয়ার থাকবে। এই সেন্ট্রোমিয়ারটার উপস্থিতির ভিত্তিতে ক্রোমোজোম বিভিন্ন প্রকার। এটা খুব সহজ, এটা আমি বেশি পেঁচাবো না। সেন্ট্রোমিয়ার যদি একদম মধ্যে থাকে, এদের আকৃতি কেমন দেখো তো? ভি এর মতো, দেখছো? সেন্ট্রোমিয়ার যদি মধ্য থেকে একটু পাশে থাকে, এটার আকৃতি এল এর মতো। সেন্ট্রোমিয়ার যদি একদম প্রান্তে থাকে, এদের আকৃতি কি? আই এর মতো। আর যদি প্রান্তে থেকে একটু কাছে থাকে, প্রান্তের কাছাকাছি থাকে, তাহলে এটা জে এর মতো। এটার উপর ভিত্তি করে করা হয়েছে। তাহলে একদম মধ্য থাকলে মানে কি? মধ্য গ্রিক শব্দ হচ্ছে মেটা, মধ্যে থাকলে ভি আকৃতির। এবার আসো, সাব মানে কি? উপ, মানে হচ্ছে গিয়া মধ্যের কাছাকাছি, পুরোপুরি মধ্যে না। তাহলে উপমধ্য কেন্দ্রিক বা সাব মেটাসেন্ট্রিক। তাহলে দেখো পুরোপুরি মধ্যে না, বাট মধ্যের কাছাকাছি, এটা কি? এল আকৃতির। উপপ্রান্ত কেন্দ্রিক, প্রান্ত কি? আই। প্রান্ত মানে আমি কিন্তু অলরেডি বলে ফেলছি, টেলোমিয়ার কোথায় থাকে? টেলো কথাটা থাকলেই বুঝবা প্রান্তে। তাহলে টেলোসেন্ট্রিক মানে কি? সেন্ট্রোমিয়ার যদি টেলোসেন্ট্রিক থাকে, প্রান্ত কেন্দ্রিক। টেলোসেন্ট্রিক কি? আই। এবারে আসো জে, প্রান্তের কাছাকাছি। প্রান্তে ছিল, প্রান্তে না, প্রান্তের কাছাকাছি। তাহলে এটা কি? জে আকৃতির। এটা তোমরা সবাই পারো, ভিএল। এটা খুবই সোজা কোশ্চেন, এটা আসে, এটা এত বোঝানোর কিছু নাই। এখান থেকে যেটা পারো না, সেন্ট্রোমিয়ার দেখা যায় কোন ধাপে? সেন্ট্রোমিয়ারের যে এই অবস্থান অনুসারে এই যে যে পার্থক্য করা হয়েছে, কোন ধাপে করা হয়েছে? এনাফেজ ধাপে। এইটা জাহাঙ্গীরনগরে সব থেকে হার্ড কোশ্চেন আসে। জাহাঙ্গীরনগর একটা, মানে ঢাকা ভার্সিটিতে এত কঠিন কোশ্চেন কখনোই হবে না, যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে যে এই 5টা শ্রেণী বিভাগ করছি, এগুলো কোন ধাপে দেখা যায়? এগুলো কিন্তু এনাফেজ ধাপে দেখা যায়। কিন্তু ক্রোমোজোম দেখা যায় কোন ধাপে, বা ক্রোমাটিড কোন ধাপে দেখা যায় বলতো? মেটাফাজে।
এই দুইটা কনফিউশন যাতে জীবনে না লাগে। ওকে, এর বাইরে আর কিছু আছে কোশ্চেন আসার? আমার একটু বলো তো। নাই? আছে। ক্রোমোজোমের প্রকারভেদ। এতক্ষণ তো পড়াইলাম হচ্ছে ক্রোমোজোমের অবস্থান অনুসারে, এখন পড়াবো হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা অনুসারে। দেখো কোন কোন ক্রোমোজোমে ক্রোমিয়ান নাই, এদেরকে কি বলা হয়? এ। এ মানে কি? না। তাহলে ক্রোমোজোম না থাকলে তাদের বলবো অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। ক্রোমোজোমে আছে একটা, ম্যাক্সিমাম ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকে, তাই না? ম্যাক্সিমাম, আমরা যত ছোটবেলা থেকে আইকা শিখছি একটা ক্রোমোজোম। তাহলে অধিকাংশ উদ্ভিদ প্রজাতিতে কি মনোসেন্ট্রিক থাকে। ঠিক আছে? ডাই থাকতে পারে, গমে ডাই থাকে, কলায় পলিসেন্ট্রিক থাকে। ডিফিউজড, সুস্পষ্টভাবে তুমি বুঝবা না সেন্ট্রোমিয়ার থাকবে, মানে কেমন যেন মানে বোঝা যায় না, এরকম সেন্ট্রোমিয়ারের মতো একটা অংশ থাকে, ওটা যে সেন্ট্রোমিয়ার না কোনো কি বলবো আজাইরা জিনিস, তাই না? বোঝা যায় না। ঠিক আছে? মেইনলি পরীক্ষায় কোশ্চেন আসে মনোসেন্ট্রিক, অধিকাংশ উদ্ভিদ প্রজাতিতে থাকে, আর অ্যাসেন্ট্রিক, সেটা হচ্ছে এদের কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। আর সেন্ট্রোমিয়ার না থাকলে এরা তো কোষ বিভাজনে দেখাই যাবে না এদের। ঠিক আছে? কোনো কোষ বিভাজনে অংশগ্রহণ করে না। ওকে, ঠিক আছে। তাহলে ক্রোমোজোমের কাজ, ক্রোমোজোমের কাজ কি ভাইয়া? ক্রোমোজোমের ভিতর কি থাকে? ডিএনএ থাকে। ডিএনএর ভিতর কি থাকে? জিন। এই ডিএনএ এর একককেই তো জিন বলা হয়, তাই না? তোমরা এখন কিউ এন্ড এ বক্সে আমি জানি কোশ্চেন করবে জিন কাকে বলে। ডিএনএ এর একটা খণ্ডকেই জিন বলা হয়, নরমালি মনে রাখো, তাই না? ডিএনএ এর খণ্ডকেই জিন বলা হয়। তাহলে ক্রোমোজোম কে ধারণ করে? ডিএনএ এর ভিতর জিন থাকে, তাহলে ডিএনএ জিন কে ধারণ করে? ক্রোমোজোম ধারণ করে। তাহলে এরা কি? বংশগতির ধারক এবং বাহক। সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে। এক্স বা ওয়াই ক্রোমোজোম, এক্স এক্স হইলে কি? মেয়ে, এক্স ওয়াই হইলে কি? ছেলে। লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। বংশগতির বাহক, জীবনের ব্লু প্রিন্ট হিসেবে কাজ করে। হোয়াট ইজ ব্লু প্রিন্ট? নীল নকশা। এটা একটু তোমাদের ভিডিও দিয়ে আমি বুঝাতে চাচ্ছি। আমি ভিডিওটা একটু অন করি। মনে করো তোমরা আমাকে দেখছো, তাই না? আমার সাথে তো তুলনা এখন আমি কি কার সাথে করবো? আমি তো অত ফেমাস না অথবা সেলিব্রিটি না। আমি দুজন সেলিব্রিটি নিয়ে আমরা একটু আলোচনা করি। একটা সেলিব্রিটি আমরা চিন্তা করি কাঞ্চন মল্লিক। ওকে, চিনো? একটা কমেডিয়ান ইন্ডিয়ান। আর একটা মনে করো যে সালমান খান। এখন ওদের দুইজনের ভিতরে প্রকারভেদ আছে না? একটারে দেখলে কি হাসতে হাসতে তুমি অবস্থা খারাপ হয়ে যায়, আর একটারে যদি মেয়ে দেখো কাইত হয়ে যায়, আর ছেলেরা যদি দেখো ছেলেরা ভাবে যে আমারও অন্য হইতে হবে, তাই না? তাহলে ওদের যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা থাকে কিসের ভিতরে? ডিএনএ এর ভিতরে থাকে। তাহলে কাঞ্চন কিন্তু সেই অনেক আগে থেকে অ্যাক্টিং করতেছে, এখনো কিন্তু সে মোটাসোটা হইতে পারে নাই, বা ওইরকম মানে কি বলবো ড্যাশিং হতে পারে নাই। কারণ কি? ওর যে ডিএনএ, ওর ডিএনএ এর ভিতরে লিখে দেওয়া আছে তুমি আর জীবনে মোটা হইতে পারবে না। ওইটাই ওর ব্লু প্রিন্ট বা নীল নকশা। ওই ম্যাপ ওয়াইজ, প্রিন্ট মানে হচ্ছে নকশা, ম্যাপ, এই ম্যাপ ওয়াইজ হচ্ছে গিয়ে কাঞ্চন মল্লিক সামনে আগাচ্ছে। যাই হোক, ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর। আমি জাস্ট বললাম মানে মোটামুটি কি বলবো মানে এক একজনের এক একটা বৈশিষ্ট্য, ওইটা বললাম। ঠিক আছে? এইটাই হচ্ছে ব্লু প্রিন্ট। তো এর থেকে ভালো তো অভিব্যক্তির মূল উপাদান, তাই না? অভিব্যক্তির মূল উপাদান, অভিব্যক্তি কি? যার বৈশিষ্ট্য যেমন হবে সেটার অভিব্যক্তিও তেমন হবে। যেমন মনে করো করোনা, করোনার ভিতরে আগে যে ক্রোমোজোমটা ছিল, ওই ক্রোমোজোমটা এতটা খারাপ ছিল না, ফ্যাটাল ছিল না। আস্তে আস্তে 2019 সালে, এই জন্যই তো নাম কোভিড-19, তাই না? 2019 সালের ডিসেম্বরে এটা আবিষ্কৃত হয়েছে। 2019 সালের কয়দিন পরে এরা মারাত্মক আকার ধারণ করছে, এরা শয়তান হয়ে গেছে। তো কি কি করলো? আগে একটা অভিব্যক্তি দেখাইছে, এখন কি এদের ভিতরে জিনগত পরিবর্তন হয়েছে। তোমাদের আগের দিন বলছিলাম মিউটেশন মানে জিনগত পরিবর্তন। জিনগত পরিবর্তন হয়ে এরা নতুন একটা প্রকরণ সৃষ্টি করছে বা অভিব্যক্তি সৃষ্টি করছে, যার জন্য এরকম লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। তাহলে এগুলো তো হচ্ছে কিসের জন্য? ডিএনএ এর জন্য, জিনের জন্য, আরএনএ এর জন্য, তাই না? করোনায় তো আর ডিএনএ নাই, আরএনএ আছে। ওদের আরএনএই তোমার হচ্ছে অভিব্যক্তির মতো কাজ করে, কারণ যেহেতু ওদের ডিএনএ নাই। তাহলে জিন বা অভিব্যক্তির মূল উপাদান কি? কে করে? ক্রোমোজোম করে। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে আমরা একটা খুব মজার একটা পোল নিয়ে নেই, দেখি পারো নাকি। নিচের যে আকৃতির কোনটা? তাড়াতাড়ি। যে আকৃতি মানে হচ্ছে প্রান্ত থেকে কিছুটা কাছে, তাড়াতাড়ি দেখি পারো নাকি। পোল, পোল লঞ্চ করে দিছি, পোলটা লঞ্চ করে দিছি, তাড়াতাড়ি আনসার করো, 10 সেকেন্ড সময়। হুম, আশা করি সবাই পারবা। ওকে, সবাই পারবা, তাই না? বুঝাইলাম না এটা? তো অনেক ইজিলি বোঝানো হয়েছে।
ওকে ভাইজানেরা এবং স্নেহের আপুরা, তোমাদের জন্য আমি পোলটা এখন অফ করে দিচ্ছি। থ্যাঙ্কস আ লট, তোমরা 80%-এর বেশি সঠিক উত্তর দিছো, তাই না? যে আকৃতির কোনটা? অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রো মানে কি? একদম প্রান্ত থেকে কিছুটা কাছে। প্রান্ত মানে কি? টেলোসেন্ট্রিক। প্রান্ত থেকে কিছুটা কাছে হবে। দেখছো, প্রান্ত থেকে কিছুটা কাছে, পুরোপুরি প্রান্ত না। তাহলে এরা দেখতে কেমন হইলো? যে আকৃতির মতো। তাহলে এটার উত্তর হবে এক্রোসেন্ট্রিক। ওকে, তার মানে কিছুটা কাছে। অ্যাক্রো মানে কি? কিছুটা কাছে। এই ক্লাসে মুখস্থ করে নাও, কারণ এটা তোমরা না পারলে তো এই 80% মাত্র সঠিক উত্তর দিছো, বাকি 20% কি করছো? হ্যাঁ, কেউ কোথায় গেছিলা? বইয়ের ভিতরে বই গেছিলা? কোথায় গেছিলা? ঠিক আছে, আসো, মজা করলাম, কিছু না। হ্যাঁ, মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক, ভি আকৃতির, বারবার বলাই দেই, দেখো বলে দেই। হ্যাঁ, মধ্যকেন্দ্রিক। উপমধ্য মানে কি? কিছুটা মাঝে। ঠিক আছে, কিছুটা মাঝে। এল আকৃতির কিছুটা মানে কি? উপর ইংরেজি কি? সাব। আমরা বলি না সাব, কি বলবো, কি জানি বলো তোমরা, সাব স্যান্ডউইচ মানে কি? স্যান্ডউইচের মতো দেখতে, আলটিমেটলি স্যান্ডউইচ না, স্যান্ডউইচের অধীনে। এর থেকে স্যান্ডউইচই অনেক মজা, তাই না? ওইরকম। উপপ্রান্ত কেন্দ্রিক, এটা পরে আসি। টেলোসেন্ট্রিক, টেলো মানে হচ্ছে একদম প্রান্তে, একদম প্রান্তে থাকলে টেলোসেন্ট্রিক, আর কিছুটা প্রান্তে থাকলে এটা হচ্ছে উপপ্রান্ত কেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক, যেটা ওখানে ছিল এবং তোমরা মাত্র পারছো। বাকি 20%-এ কি করা উচিত? পিটি দেওয়া উচিত। ওকে ওকে। লিখিত পরীক্ষার গঠন, প্লাস্টিডের কাজ পারবা না? এই যে প্লাস্টিড, দ্বিস্তরী লিপোপ্রোটিন, কি থাকে? গ্রানাম চাকতি, এর ভিতরে থাকে স্ট্রোমা, এর ভিতরে থাকে স্ট্রোমা ল্যামিলি। সেন্ট্রিওলের কাজ পারবা? সেন্ট্রিওল সে দিয়ে মনে রাখবা, সিলিয়া ফ্লাজেলা তৈরি করে, তাহলে কি কাজে সাহায্য করে। আর একটা কি? সিলিয়া মানে কি? সিলিয়া তৈরি করতেছে, শুক্রাণুর ল্যাজও তৈরি করবে। ঠিক আছে, তারপর আরেকটা কি তৈরি করে? সেন্ট্রিওল মাকুতন্ত্র তৈরি করে। নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো, পারবা? নিউক্লিয়াসের চিত্র সুন্দর মতো একটা আঁকবা, নিউক্লিয়াস দিবা, এরপরে ক্রোমাটিন তন্তু দিবা। তোমরা যেগুলোর জন্য নাম্বার কম পাও আমি বলি, এই চারদিকে যে ইটা আঁকো না, তোমার কোষ ঝিল্লি মানে ঝিল্লিটা আঁকো, নিউক্লিয়াসের তো ঝিল্লি আছে, নিউক্লিয়ার এনভেলপটা সরাসরি দিয়ে দাও। এমন আঁকলে কিন্তু একটা ডস খাবা। নিউক্লিয়ার মেমব্রেনটার ভিতরে ছোট ছোট ফাঁকা থাকে, এরকম ফাঁকা ফাঁকা দিয়ে আঁকতে হবে। ঠিক আছে, যেখানে যেখানে ভুল করে বলে দিচ্ছি। ঠিক আছে, ওকে। এই যে এরকম। ক্রোমোজোমের রাসায়নিক গঠন খুব সুন্দর মতো তোমাদের বোঝানো হয়েছে। ক্রোমোজোমের রাসায়নিক গঠন কি? ক্রোমাটিড থাকতে পারে, সেন্ট্রোমিয়ার থাকবে, স্যাটেলাইট থাকবে। মুখ্য কুঞ্চন কোথায় থাকবে? সেন্ট্রোমিয়ারে। স্যাটেলাইট থাকবে, স্যাটেলাইটে কি থাকবে? গৌণ কুঞ্চন থাকবে। টেলোমিয়ার থাকবে, যারা জরা রোধ করবে। ঠিক আছে, এর বাইরে কি কিছু আসার আছে? আমি তো মনে করি না এর বাইরে কিছু আসার আছে। ঠিক আছে, দেখো অনেক আগেই ক্লাস শেষ হয়ে গেছে, লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। এবারে কি গল্প গুজব করবো? লাস্টে সময় আছে, তাই না? ফার্স্টে হচ্ছে একটু রিক্যাপিচুলেশন করা যেতে পারে তোমাদের সাথে, কি কি আসবে কি কি না আসবে। ঠিক আছে ভাইয়া, আমি কথা বলতে থাকি। উদ্ভাস থেকে যে ভাই আছেন, ওদের লাস্ট পোলটা লঞ্চ করে দিতে পারেন আপনি। ওকে। তোমাদের যে জিনিসগুলো বারবার আমি বলতেছি, ওই জিনিসগুলো খুব আসে। ঠিক আছে, সেটা হচ্ছে যেটা আসবে ফার্স্টে, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস, এটা আসবেই 10 জায়গায় পরীক্ষা দিলে, 20 জায়গায়। প্লাস্টিড কে আবিষ্কার করে? শিম্পাঞ্জি, শিম্পার, এটা আসবে। প্লাস্টিড কয় প্রকার? লিওকোপ্লাস্টের প্রকারভেদ আসবেই, আমি লিখে দিছি। ঠিক আছে, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুইটা কোনটার প্রকারভেদ? মানে আসবে তো আসবেই। প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কি? গোলজি বডি। প্রত্যেকটার আলাদা আলাদা নাম। ওই যে লাস্টে পড়াইলাম, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এগুলো আসবে। ঠিক আছে, আর কি আসবে বলতো? ঝিল্লিবিহীন ঝিল্লিবদ্ধ প্রোটিন। তাই লাস্টে যে টপিক গুলো বললাম, এগুলো ফার্স্টে পড়ে নিবা, আর সব তোমরা পারবা। আর প্রোটোপ্লাজমের চলন মনে আছে? একমুখী মানে কি? একরোখা, এরা ঝাঁঝাইল্লা, একরোখা, ঝাঁঝালো, তাহলে পাতা ঝাঁঝি। অবশ্য সব পিডিএফ 5 মিনিটের ভিতরে পেয়ে যাবা। ঠিক আছে, আর যা যা পড়াইলাম, কোষ প্রাচীরে কোনটা কোন পদার্থ দিয়ে তৈরি, আর হচ্ছে ঝিল্লিবদ্ধ ঝিল্লিবিহীন নিঃসৃত পদার্থগুলোর নাম। ঠিক আছে, হিসপেন, সিক্রেশন, হিতে কি? হরমোন, পিতে কি? পিগমেন্ট, ইতে কি? এনজাইম, এনে কি? নেকটার। ওকে, তাহলে ইটস অল অ্যাবাউট টুডেস ক্লাস। তোমরা চ্যাট বক্সে একটু দেখি কি করতেছো। ভাইয়া শুধু কি পিডিএফ পড়লেই হবে? ভাইয়া ফার্স্টে পিডিএফ পড়ো, কারণ তোমরা ইঞ্জিনিয়ারিং এ যারা আসো, আমরা ভাইয়ারা তোমাদের, আমরা যে
উদ্ভাসের টিচাররা আছি, আমরা ট্রাই করি তোমাদের পিডিএফ এর ভিতরেই সব ইম্পর্টেন্ট টপিকগুলো লিখে দাও। দেখো তো এই টপিকগুলো পড়লেই তো হয়, বই পড়ে খুঁজে খুঁজে বের করা যাবে। কাজী শফিক কোথায়? মিরপুর, শেওড়াপাড়া। ওকে, এগুলো ঠিক আছে। দ্যাটস ইট, এগুলো পড়তে হবে। শুধু পিডিএফ পড়ো ফার্স্টে। শুধু ইঞ্জিনিয়ারিং যারা আছো তোমরা, যেহেতু অনেক ডিইউর কোশ্চেন খুব সহজ হয়, ঠিক আছে। ওকে, বিএম স্কুলের স্টুডেন্ট ছিল একজন, আসছে। ভাইয়া আপনি কি বিসিএস এ চান্স পাইছেন? হ্যাঁ, তোমাদের দোয়াতে আমার 38তম বিসিএস হয়ে গেছে। ওকে, দোয়া করবা বিসিএস চান্স। এই পরের অংশ না পড়লে কি হবে? অবশ্যই হবে না, পরের অংশ তো পড়াবো, আর একটা ক্লাস আছে। আজকে এতটুকু 2 ঘন্টায় কি এর বেশি পড়ানো যায় নাকি? থ্যাঙ্কস আ লট তানভীর আহমেদ ফর ইওর অ্যাপ্রিসিয়েশন। আমি চেষ্টা করব পরের মোটামুটি মাঝে মধ্যে আসতে। সবসময় তো আসা যায় না, মাঝে মধ্যে আসতে চেষ্টা করবো। সিইউতেও কোশ্চেন একটু হার্ডই হয়। ভাইয়া আপনি এখন আপাতত কি করতেছেন? কিছুই না, পোস্টিং এর জন্য ওয়েট করতেছি। কিছুদিনের মধ্যেই আমাদের পোস্টিং হয়ে যাবে, রেজাল্ট দিল আর কি, যে আপনি বিসিএস এ সুপারিশকৃত হয়েছেন, এরপরে হচ্ছে পোস্টিং হয়, কেমন, এতটুকুই। আপাতত কিছু করতেছি না, এই তোমাদের পড়াইতেছি। আচ্ছা, থ্যাঙ্কস আ লট মুহাইমিনুল ফর ইওর বিউটিফুল কমপ্লিমেন্ট। থ্যাঙ্কস ফর দ্য ক্লাস, অনেকেই বলতেছো, থ্যাঙ্কস। ওকে, সিভিট পাঠাই দিব। ওকে, তোমরা আইসো। আমার বাসায় এখনো অনেক সিভিট আছে, সবসময় আমি কিনি খাই। কিসমিসও থাকে, হ্যাঁ, শেওড়াপাড়া বাসা, আইসো, কিসমিস এবং সিভিট খায়া যায়। ওকে, থ্যাংক ইউ বাদল। আর কি বলবো, আহ সজীব ভাই আপনি কি কিছু বলবেন? তাহলে আমি ভিডিওটা অফ করতেছি, আপনি কিছু বলেন তাহলে। না না, শেষ করে দাও, আজকে শেষ করে দাও। আচ্ছা আচ্ছা, তাহলে আমি স্টপ শেয়ার দিচ্ছি। সুফিয়ান ভাই আপনি যদি কিছু বলেন বলতে পারেন, নইলে আমি ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি। ওকে ভাইয়া, ধন্যবাদ। পিডিএফটা একটু আপলোড করে দিন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। আর স্টুডেন্ট তোমরা যারা আছে তোমাদের ধন্যবাদ ভাইয়া, ধৈর্য সহকারে ক্লাস করার জন্য। তোমাদের জন্য একটা ঘোষণা আছে, তোমাদের মধ্যে যারা স্পেশাল ঘ কোর্স অ্যাড করছো, তাদের আগামীকাল সকাল 8টায় ইংলিশ ক্লাস আছে। আমি আবার বলতেছি, তোমাদের মধ্যে যারা স্পেশাল ঘ কোর্স অ্যাড করছো, তাদের আগামীকাল সকাল 8টায় ইংলিশ ক্লাস আছে। সবাই অ্যাটেন্ড করো যারা যারা কোর্স অ্যাড করছো। ওকে, আল্লাহ সবাইকে ভালো রাখুক। যতটুকু সম্ভব করোনাকালীন সময় বাসার বাইরে বের না হওয়াই ভালো। বাসায় পড়াশোনা করো, বাবা মা থেকে তাদের সেবা যত্ন করো। আল্লাহ হাফিজ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। সালামু আলাইকুম।